Computer Society LUSB chapter for his welcoming speech. আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? একটু মেক শিওর করবেন। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেমিনারটাতে। আমরা অনলাইনেই করতেছি সেমিনারটা। সো আপনারা অলরেডি জানেন যে আমরা কিসের উপরে বা কিসের বেজে আমরা কাজটা করতেছি। সো দ্য মেইন থিং ইজ আমাদের ইউনিভার্সিটি থেকে এরোসমাস স্কলারশিপ পাওয়া, এটা আমাদের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। অবশ্যই এটা আমাদের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট, এবং আপনাদের সিনিয়র ভাই, আমি এইভাবে বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো, এবং আপনারা ওইভাবে তাকে কোশ্চেন করবেন, তার কাছ থেকে দিক নির্দেশনা নেওয়ার ট্রাই করবেন। এবং আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি অফিসিয়ালি তারেককে স্কলারশিপ পাওয়ার জন্য। এট দ্য সেম টাইম আমি মনে করি আহ, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন অ্যাম্বাসিডর। কারণ আমাদের বাংলাদেশকে যারা ট্রুলি রিপ্রেজেন্ট করে পৃথিবীতে বা অন্যান্য কান্ট্রিতে, তার ভিতরে এরকম এরাসমাস স্কলারশিপ, যারা পিএইচডি ডিগ্রি করার জন্য ফান্ডিং নিয়ে যাচ্ছে, এরা হচ্ছে আমাদের ট্রুলি, মানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। এবং বর্তমান যুগটা হচ্ছে আপনার বুদ্ধিভিত্তিক যুগ, মেধার যুগ, রাইট? এবং এইখান থেকে আসলে আপনি বুদ্ধিভিত্তিক লড়াই বললেন বা বুদ্ধিভিত্তিক স্টেপ বললেন, এইটাকে আপনাকে সবসময় আগাই থাকতে হবে। সো এই স্কলারশিপ গুলো আমাদের স্টুডেন্টরা আরো বাইরে যাবে, আরো ভালো ভালো ফান্ডিং পাবে, সেই শুভকামনা বলকে। Thank you so much, sir. And now it's time for the highlight of our event, the session by our main speaker, Tarek Anwar Shikdar. Vice, we are excited to hear your journey and learn from your experience. Your remarkable achievements and the insights into the scholarship process are sure to inspire and guide us all toward pursuing our own dreams. We are eager to hear your valuable advice and stories. Over to you. থ্যাংক ইউ। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা আসসালামু যাচ্ছে। আলাইকুম। জি ভাই। জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তারেক আনোয়ার শিকদার, আপনাদের সাথে নেক্সট হাফ অ্যান আওয়ার অথবা 1 ঘন্টা কিছু বোরিং সেশন নিয়ে কথাবার্তা হবে। যেহেতু পড়াশোনা সবারই বোরিং লাগে, সো বোরিং জিনিসটাকে একটু ক্রিস্পি এবং ইন্টারেস্টিং করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামটি আয়োজন করার জন্য IEEE কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চকে। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্যারকে, অ্যাডভাইজার স্যারকে, যিনি খুব সুন্দর আমাকে একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন। আমি মনে মনে কিন্তু হাসতেছিলাম যে অ্যাম্বাসেডর অনেক বড় কিন্তু জিনিস, একটা 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 জিনিসকে লিড করে যাওয়া, নিজেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা, এটা অনেক বড় জিনিস। থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড আবার থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে প্রোগ্রামে আসার জন্য। আমি আসলে চলে যাচ্ছি প্রেজেন্টেশন স্লাইডে, ওইখানে বসে বসে গল্প করবে, কিছু আড্ডা হবে, আর আমার নিজের কিছু স্টোরি আছে, ওইগুলো আপনার সাথে সাথে কথা বলবো। আই থিঙ্ক আমি শেয়ার করতে পারবো স্ক্রিনটা। ভিজিবল? ইয়েস ভাই, ভিজিবল। ওকে, থ্যাংক ইউ। সো এটা নর্মাল একটা ওয়েলকাম দিছি আর কি, সব ভাষা জাতি মানুষ। এই আমাদের ইরাসমাস প্রোগ্রামটাই হচ্ছে আর কি, ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের মানুষরা এসে একটা জায়গায় বসা হয়। সো আমার সুন্দর একটা চেহারা ছবি আছে, তারেক আনোয়ার শিকদার। আমি ইরাসমাস স্কলার। আমি 2024 টু 2026 পর্যন্ত স্ম্যাক্স নামে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে আন্ডারে আমি পড়াশোনা করছি 3টা ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি অফ দ্য বাস্ক কান্ট্রি, স্পেনে পড়ছে, যেটা এখন আমি আছি ওই সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারে আমি যাবো ইন্টারন্যাশনাল হেলেনিক ইউনিভার্সিটি, যেটা গ্রিসে পড়ছে। অ্যান্ড থার্ড সেমিস্টারে চলে যাবো আমি ইউনিভার্সিটি অফ ভাসা, ফিনল্যান্ডে। এবং ফোর্থ সেমিস্টার আমি ইউরোপিয়ান কান্ট্রির যে কোনো একটা কান্ট্রিতে আমি ইন্টার্নশিপ করতে পারবো, অথবা আমি যদি থিসিস করতে চাই এই 3টা ইউনিভার্সিটির আন্ডারে আমি থিসিস করতে পারবো। এটা হচ্ছে মূলত আমার ছোট্টখাটো একটা পরিচয়। এর লিডিং ইউনিভার্সিটির আমি ট্রিপলি ডিপার্টমেন্টের 23rd ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম। 2021 সালে আমার পড়াশোনা শেষ হয়েছে। আর আমি IEEE সাথে অনেকভাবে জড়িত ছিলাম। প্রথম ছিলাম এক্সিকিউটিভ মেম্বার, দেন আস্তে আস্তে হইলাম আমি ভাইস চেয়ার, দেন হলাম আমি চেয়ার।
IEEE, ওই সময় কম্পিউটার সোসাইটি মেবি সেকেন্ড ইয়ার হয়ে গেছে, মানে দুই বছর হয়ে গেছে কম্পিউটার সোসাইটি ওপেন হওয়ার। সো ওই টাইমে ছিলাম আমি চেয়ার। সো যাই হোক, আমি একটু ফার্দার যাচ্ছি। সো আজকে আমরা কি কি নিয়ে ডিসকাস করব, কেন হায়ার স্টাডি করতে চাচ্ছি, কিভাবে আমরা যাব, ডিফারেন্ট পাথওয়েজ কি কি আছে, আর আমি যে স্কলারশিপটা পাইলাম সেটা নিয়ে, স্কলারশিপ ইরাসমাস মুন্ডু স্কলারশিপ, দেন হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে, সিভি এবং মোটিভেশন লেটার নিয়ে হালকা টিপস দিব, যেগুলা নর্মালি ইউটিউবে বা চ্যাট জিপিটি আপনি পাবেন না খুঁজে। আর কিছু টিপস দিব, আমার কিছু টিপস যেগুলা আশা করি ফলো করলে ইনশাল্লাহ ফলো পাবেন। আর লাস্ট সেশনটা রাখছি কোয়েশন এন্ড আনসার, যা যা বুঝলেন অথবা প্রিভিয়াস কোনো যদি কোয়েশন থাকে আপনার মাথায়, ওইটা নিয়ে আপনি আমাকে কোয়েশন করতে পারেন। সো লেটস স্টার্ট। সো হায়ার এডুকেশন, তো সবারই ইচ্ছা থাকে হায়ার এডুকেশন মানে তো উচ্চশিক্ষা, মনে হয় উপরে বসে বসে পড়াশোনা। মেবি মেবি নট, উপরে অবশ্যই প্লেন দিয়ে চড়ে তো অবশ্যই বিদেশে আসবেন, তো উপরে তো উঠতেই হবে। সো হায়ার এডুকেশন পড়বেন কেন, বা হায়ার এডুকেশন কেন করবেন, কারণ হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। যেমন আপনি এখন পড়াশোনা করছেন লিডিং ইউনিভার্সিটি, অথবা কারো কারো পড়াশোনা শেষ, কিন্তু আপনি পড়াশোনার সময় কিন্তু অনেক জিনিস মাথায় মাথায় চিন্তা করেছেন যে আমি এই জিনিসটা যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো ভালো থাকতো, ফান্ডিং যদি আমার থাকতো তাহলে আমি প্রজেক্ট করতে পারতাম, রিসার্চের অপরচুনিটি আমার কম, ল্যাব অপরচুনিটি আমার কম, ল্যাব ফ্যাসিলিটিস আমার কম। এই সব জিনিস কিন্তু ওভারকাম করা যায় হায়ার স্টাডিজ এর মাধ্যমে। ইভেনচুয়ালি আপনার কালচারের যে ডিফারেন্সিয়েট, আমরা যে এখন কথা বলছি, আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, আমরা ইংলিশ ভাষায় কথা বলতে পারি, কিন্তু কিন্তু যখন আমরা কথা বলা স্টার্ট করি তখন কিন্তু আমাদের একটা ঝামেলা শুরু হয়ে যায় ইংলিশ ভাষায় কথা বলতে গিয়ে। কিন্তু যখন আপনি বিদেশে আসবেন, একটা ওয়ে হচ্ছে আপনার কমিউনিকেশন ইংলিশ। আপনার এই ইংলিশে কথা বলতে বলতে ভুল হোক, ওরা কিন্তু ভুল ধরে না, ভুল এটা বলতে বলতে ঠিক হয়ে যাবে এবং আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এই যে নিজের একটা বাধা আছে, এটা উত্তেকম করা, সেম এজ ওয়েল পড়াশোনার ক্ষেত্রেও আপনার যে একটা লিমিটেশনস আছে, সেই লিমিটেশনস গুলা আপনার হায়ার স্টাডিজ মাধ্যমে আপনি ফুলফিল করতে পারেন। আর এটা হচ্ছে আহ, মানে বাহ্যিক ভাষা বা বইয়ের ভাষায় কথাবার্তা। আর অন্য ভাষায় যদি কথা বলি আমি, হায়ার স্টাডিজের মাধ্যমে অনেক টাকা পয়সা রুজি করতে পারবেন, এটা অবশ্যই সবারই এটাই ইচ্ছা যে ভাই টাকা পয়সা আছে কিনা। হ্যাঁ, অবশ্যই টাকা পয়সা আছে, স্কলারশিপ পেলে তো ভাই অনেক টাকা আছে। আর আফটার জব অপরচুনিটিসও অনেক বেশি, বাংলাদেশের জব অপরচুনিটিস অনেক কম, আমরা সবাই দেখতেছি, যারা জব ফিল্ডে আছেন যারা জানেনি, জব অপরচুনিটিস অনেক কম। সেই জিনিসটা ওভারকাম অবশ্যই হায়ার স্টাডিজ এর মাধ্যমে সম্ভব। আমরা একটু যাই যে হায়ার স্টাডিজ আমরা করবো, কি কি ওয়ে আছে আমি হায়ার স্টাডিজ করতে পারি। তো হায়ার স্টাডিজ করার মধ্যে আমার এই কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে সেলফ ফান্ডিং, মানে নিজের যদি টাকা পয়সা থাকে আলহামদুলিল্লাহ, আপনি টাকা পয়সা খরচ করে নিজের টাকায় আপনি পড়াশোনা করতে পারবেন বিদেশে গিয়ে। নিজের ফিনান্সিয়াল রিসোর্স যেগুলো আছে বা স্টাডি লোনস, আমরা লোন নিয়ে পড়াশোনা করতে পারবো। আরো কিছু আছে ইউনিভার্সিটি সাপোর্ট, আপনার পড়াশোনা খরচের জন্য যে টিউশন ফি আছে ওইটা ওয়েব করে দিতে পারে ইউনিভার্সিটি। যেমন আমরা লিডিং ইউনিভার্সিটি পড়ছি, আমাদের দেখবেন 50% অফ থাকে বা 75 অফ থাকে, এরকমই বিদেশের সিস্টেম আছে। বিদেশেও আপনাকে স্কলারশিপ বা গ্রান্টস এটা দিয়ে দিবে, $5,000 এরকম একটা দিয়ে দিবে, ওই রকমই ইউনিভার্সিটি আপনাকে সাপোর্ট করবে পড়াশোনার জন্য। তারাও চায় যাতে মানুষরা পড়াশোনা করে হায়ার স্টাডিজে। এখানে একটা সমস্যা হচ্ছে, ইউরোপ বা ইউএসএ কানাডার একটা সমস্যা হচ্ছে, ব্যাচেলার্স এর পরে অথবা ব্যাচেলার্স এর পরে স্টুডেন্টরা কম পড়াশোনা করতে চায়। তো এই যে রিকোয়ারমেন্ট গুলা, তাদের তো রিসার্চার দরকার, তাদের তো ডেভেলপমেন্টের দরকার, আর ইন্ডি প্রজেক্ট গুলা দরকার। এই জিনিসগুলা ইনভলভ কিভাবে হবে বা এটার আস্তে আস্তে কিভাবে এগিয়ে যাবে, এই জিনিসগুলা কিন্তু মাস্টার্স এর স্টুডেন্ট বা পিএইচডি স্টুডেন্ট দ্বারা পসিবল। তো ওদের দেশ থেকে কিন্তু যে সময় ওরা ভালো মানের স্টুডেন্ট পায় না, স্কিলফুল স্টুডেন্ট পায় না, ওই সময় কিন্তু আমাদের বাহির থেকে স্টুডেন্টরা ওরা ইনভাইট করে। সো এই হিসেবে ইউনিভার্সিটি সাপোর্ট আপনি পাঠাবেন। অথবা আছে, এটা খুবই পপুলার, প্রফেসর গ্রান্টিং বা প্রফেসর ফান্ডিং। এটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ওনার একটা ল্যাব আছে, ওইখানে আপনাকে রিসার্চার হিসেবে আপনাকে হায়ার করবে, অথবা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ, সেই মেজুয়াল গ্রাজুয়েট যারা থাকে ওনাদেরকে হায়ার করবে, অথবা কিছু একটা গ্রান্ট দিয়ে দিতে হবে, মানে একটা বড় অ্যামাউন্টের টাকা আপনাকে দিয়ে দিবে, যে $20,000 আপনাকে দিলাম আমরা, আপনি আপনার কাজ করবেন, একটা ডেডিকেটেড কাজ দিয়ে দিবে, ওই ডেডিকেটেড কাজ হিসেবে আপনি ফিল আপ করবেন, আপনার টাকাটা দিয়ে দিবে, ওই টাকা দিয়ে আপনি পড়াশোনা খরচ করে ফেলবেন। এই হচ্ছে মোটামুটি পপুলার তিনটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যেটা আমি পছন্দ করি, গভর্নমেন্ট স্কলারশিপ। গভর্নমেন্ট স্কলারশিপটা হচ্ছে মূলত আপনার এই গভর্নমেন্ট, যে কোনো একটা দেশের গভর্নমেন্ট অথবা ইউনিয়নের একটা গভর্নমেন্ট যেটা ফরমেশন থাকে, ওরা নিজের পক্ষ থেকে একটা আপনার ফান্ড দেয়। যেমন হচ্ছে ইউএসএ তে আছে ফুল ব্রাইট প্রোগ্রাম। এটা হচ্ছে আপনি ইউএসএ তে গেলেন,
ইউএসএ তে আপনি অ্যাপ্লাই করবেন, ফুল গ্রান্ট স্কলারশিপ থাকে, ওইটা আপনাকে অ্যাপ্রুভ করবে ইউএসএ তে যাওয়ার জন্য। ইউএসএ এর ডেডিকেটেড ইউনিভার্সিটি থাকে ওইগুলোর জন্য, এটা প্রতি বছরই সার্কুলার দেয়। সার্কুলারে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে যদি আপনি সব রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেন তাহলে আপনি ওকে। আরেকটা আছে সেভেন স্কলারশিপ ইউকে তে, সেম এজ ওয়েল, বাট এটাতে একটু প্রবলেম আছে। ইউকে তে আপনাকে 2 বছর একটা কন্ট্যাক্ট করে দিবে যে আপনি পড়াশোনা শেষ করে দেশে আসতে হবে, দেশে এসে 2 বছর কাজ করতে হবে, যে যে প্রোগ্রাম রিলেটেড আপনি স্কলারশিপ পেয়ে গেলেন ওইটা কাজ করার পর আপনি অন্য দেশে ঘোরাফেরা করতে পারেন। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ এই একটা জিনিসটা হচ্ছে খুবই ভালো। কেন আমি পাইছি অবশ্যই সেটা অন্য বিষয়, বাট এটা ভালো হচ্ছে যে আপনার কোনো বাউন্ডারিজ থাকে না। আপনি যদি স্কলারশিপ পেয়ে যান তারপরে 2 বছর বা 1 বছরের মাস্টার্স ডিগ্রির পর আপনি যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন। মানে ইউরোপিয়ান ইউনিয়নের 31টা কান্ট্রি 29টা কান্ট্রি আছে, 29টা কান্ট্রি আপনি যে জায়গায় থাকতে চান ওই জায়গায় আপনি থাকতে পারবেন। রেগুলার যে প্রসেস আছে পিআর পাওয়ার জন্য ওই প্রসেসে আপনি এগিয়ে যেতে পারেন, আপনার দেশে ফিরত আসতে হবে না। আরো কিছু ডিফারেন্ট ইউরোপিয়ান স্কলারশিপ আছে, যেমন বেলজিয়ামের স্কলারশিপ, ফ্রান্সের স্কলারশিপ, আইফেল টাওয়ার স্কলারশিপ, তারপর স্পেনের স্কলারশিপ, ডেনিশ স্কলারশিপ, ফিনিশ স্কলারশিপ, এই ধরনের প্রায় 10 থেকে 12টা স্কলারশিপ আছে। অলমোস্ট অ্যাপ্লিকেশন প্রসেস প্রায় ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের মতনই। সো আমি আজকে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে কথা বলবো। আর ওই জিনিসটাই যদি আপনি ভালোভাবে ফলো করতে পারেন তাহলে ডিফারেন্ট ইউরোপিয়ান স্কলারশিপ যে জিনিসগুলো আছে ওইটাও সেম এজ ওয়েল, এইরকমই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেম জিনিস, সেম সিভি, মোটিভেশন লেটার বা এসওপি একটু চেঞ্জ করতে হয়, আর রিকোয়ারমেন্ট গুলা দেখে দেখে যা কিছু ফিল আপ করতে হয়। সো আমি যাচ্ছি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে হালকা পাতলা কথা বলার জন্য। সো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ জিনিসটা কি, আমরা মোটামুটি সবাই আমাদের লাইফে, বা আমরা সিলেটি ভাষায় বলি টুফাটুফি, টুফাটুফি তো আজ আমরা সবাই জানি যে বিভিন্ন জন মানুষ কিছু কিছু জিনিস নিয়ে আসেন, তারপর একজন একসাথে বসে আমরা রান্না বাড়া করি, তারপর খাওয়া দাওয়া করি। সেম এজ ওয়েল ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষ, যেমন সিভিল ডিপার্টমেন্টের একজন মানুষ, আর্কিটেকচার ডিপার্টমেন্টের একজন মানুষ, ট্রিপলি ডিপার্টমেন্টের একজন মানুষ, মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর একজন মানুষ, 5জন মানুষের কিন্তু 5 ধরনের আইডিয়া আছে। এই 5 ধরনের আইডিয়া যদি একটা জায়গায় ইনভলভ করা হয় বা একটা জায়গায় ইনভেস্ট করা হয় তাহলে একটা ডিফারেন্ট লেভেলের কিছু জিনিস আসবে। যেমন মনে করেন আমি যে প্রোগ্রামে আছি, যে প্রোগ্রামটার নাম হচ্ছে স্মার্ট সিটিজ এন্ড কমিউনিটিজ। একটা স্মার্ট সিটি রেডি করার জন্য শুধু ট্রিপল ইঞ্জিনিয়ার লাগবে না, শুধু আর্কিটেক্ট লাগবে না, অথবা শুধু সিভিল লাগবে না, সবার সমন্বয় লাগবে। এর জন্য সব ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষরা এসে একটি প্রোগ্রামে অ্যাপ্লাই করে ডিফারেন্ট ডিফারেন্ট নলেজ পাওয়া যায়। সেটাই হচ্ছে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি। এর জন্য নাম দেওয়া হয় এটা জয়েন্ট মাস্টার্স, যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিগ্রিগুলো আপনি একই সাথে পেয়ে যাচ্ছেন। আপনি বিল্ডিং ডিজাইন কিভাবে করতে হয় সেটাও জানতে পাচ্ছেন, আপনি কিভাবে একটা পাওয়ার ম্যানেজমেন্ট করতে হয় ইলেকট্রিক্যালের মাধ্যমে সেটাও জানতে পাচ্ছেন, আপনি একটা সিকিউরিটি সিস্টেম রেডি করতে হবে একটা সিটিতে সেটাও আপনি জানতে পাচ্ছেন। সো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থেকে আসে, এর জন্য এটার নাম হচ্ছে জয়েন্ট মাস্টার্স ডিগ্রি। আপনি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস জানবেন, একই সাথে আপনার পড়াশোনাও, আপনার মাস্টার্সটা শেষ হয়ে যাবে। তো আপনি পড়াশোনা করে আসছেন আপনি ইলেকট্রিক্যাল থেকে, কিন্তু আপনার এখানে আসার পর আপনি আরো কয়েকটা ডিগ্রি পাচ্ছেন, কয়েক ধরনের মানুষের ইন্টারাকশন হচ্ছে, কয়েক ধরনের কালচার আপনার সাথে ইন্টারাকশন হচ্ছে, কয়েক ধরনের ব্যাকগ্রাউন্ড ফিল্ড আপনার সাথে ইন্টারাকশন হচ্ছে। শুধু আপনি ইলেকট্রিক্যাল নলেজ আপনি থাকলেন না, আপনার সাথে সিভিলও এড হইলো, আর্কিটেকচারও এড হইলো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও এড হইলো, আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হলো। সবটার জন্য কিন্তু আলাদা আলাদা আপনার সার্টিফিকেটও আসছে। তার মানে আপনি যখন জব ফিল্ডে যাবেন, যদি আপনি পার্টিকুলার মনে করেন আমি ইলেকট্রিক্যালি থাকতে যাচ্ছি, কিন্তু আপনার কাছে সার্টিফিকেটও ইলেকট্রিক্যালের আছে, এডিশনালি আপনার আর অন্যান্য ডিগ্রিজ গুলো আছে যেটা আপনার স্কিল আপনার বাড়ায় দিবে। তো সেই জিনিসটাই হচ্ছে আপনার ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, যে জয়েন্ট মাস্টার্স ডিগ্রি, হাই কোয়ালিটি একাডেমিক কোয়ালিটি থাকবে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আসছে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, আপনি বিদেশে আসছেন, ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি যাচ্ছেন, ডাইভার্স কালচার, রিসার্চ এন্ড ইনোভেশন, আপনি রিসার্চ করতে পারছেন এই অন্য মানুষের সাথে। মনে করেন আপনি একটা ছোট্ট একটা রাকিব আলীর নগর বানাতে চাচ্ছেন। এখন রাকিব আলীর নগর বানাতে হলে কিন্তু অনেক এক্সপেক্ট জিনিসগুলো আপনি চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে। আপনি এখন সিএসসি স্টুডেন্ট, আপনি নগর বানাতে হলে আপনি প্রথম লাগবে কাকে, ডিজাইন কে করবে, আর্কিটেক্ট করবে। এখন আপনার যদি আর্কিটেক্টের সাথে আপনার রিসার্চে অলরেডি ইনভলভ আছেন, তার সাথে আপনি কানেক্ট করতে পারবেন। সো একটা কমিউনিকেশন স্কিলও বের হয়, আর আপনার জ্ঞানের পরিধিটিও বের হয়। আর ক্যারিয়ার পার্সপেক্ট তো আছেই, কারণ আপনার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট মাস্টার্স ডিগ্রি আছে, যে কোনো মাস্টার্স ডিগ্রি চুজ করেই আপনি ক্যারিয়ারে এগিয়ে যেতে পারবেন। সো এটা মূলত হচ্ছে মোটামুটি ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি। অনেকেরই মানে নর্মালি বিদেশে অ্যাপ্লাই করতে, আপনি পড়তেছেন সিএসসি তে, আপনার মোটামুটি মাস্টার্স থাকবে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং বা কম্পিউটার সায়েন্সে থাকতে পারে, কিন্তু যখন জয়েন্ট মাস্টার্সে চলে আসবেন ডিফারেন্ট ডিফারেন্ট
মাস্টার্স গুলো একই সাথে আসবে। তো আপনার এখান পরিধিটা ছোট হলো না, পরিধিটা কিন্তু আরো বড় হলো। তো ক্যারিয়ার পার্সপেক্টিভের জন্য এটা আরো বেশি ভালো। এখন হচ্ছে ইরাসমাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি কিন্তু সেলফ ফান্ডে হয়। 3 ধরনের স্টাইল আছে ইরাসমাস মুন্ডাস, আপনি মানে পড়াশোনা করতে পারবেন। একটা হচ্ছে সেলফ ফান্ড, মানে টাকা দিয়ে। আর একটা হচ্ছে কনসোর্টিয়াম স্কলারশিপ, মানে আপনার ইউনিভার্সিটি আপনাকে কিছু টাকা পয়সা দিবে আর পরের গুলো আপনি নিজে নিজে খরচ চালাতে হবে। আর একটা হচ্ছে ফুল ফান্ড, মানে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো এটাতে কি কি আছে? তো ফুল ফান্ডিং মানে হচ্ছে আপনার পড়াশোনার যা খরচ আছে সবকিছু তারা বহন করবে, A to Z। ইভেনচুয়ালি আপনার বাস, এই প্লেন টিকিট, সেটা পর্যন্ত ওরা মানে খরচ বহন করবে। ফুল ফান্ডিং, এখানে কোনো টাকা খরচ নাই। তারপর হচ্ছে টিউশন ফি ওয়েভড, একটা পড়াশোনা করতে হলে, ভার্সিটিতে পড়াশোনা করতে হলে অবশ্যই টাকা পয়সা দিতে হয়, সেই টাকাও আপনাকে দিতে হবে না, ওরা দিয়ে দিবে। ইরাসমাস মুন্ডো স্কলারশিপ ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে থাকে, ইউরোপিয়ান ইউনিয়নের সবকিছু দিয়ে দিবে। তারপর মেডিকেল ইন্স্যুরেন্স, সবাই অনেকেই মনে হয় শুনতে পাচ্ছেন যে বিদেশে কিন্তু মেডিকেলের খরচ অনেক বেশি, বাংলাদেশের মতন না, অনেক বেশি। তো এটার খরচ ওরা বহন করবে। আপনি যদি মারা যান তাহলেও আপনাকে 10,000 ইউরো দিবে। আপনি যদি সুইসাইড করে মারা যান তাহলে তারা 10,000 ইউরো দিবে আপনাকে, আপনার বাসায় পাঠিয়ে দিবে আর কি। আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন সেটার জন্য আপনাকে টাকা দিবে, মানে ভ্যালিড প্রুফ থাকতে হবে। ইভেনচুয়ালি সবচেয়ে ফানি বিষয় হলে, কুকুর চিনেন তো, কুকুরে যদি আপনাকে কামড় দেয় সেটার জন্য একটা মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে আপনার টাকা উঠাইতে পারেন। তো এরকম প্রসেস কিন্তু আছে। তারপর ট্রাভেল অ্যালাউন্স, এই যে ইউরোপে আসলেন, ইউরোপে কিন্তু 29 টাকা নেই, সবাই কিন্তু আপনার বর্ডার আপনার কিন্তু পাস করতে হয় না, একই কার্ড দিয়ে আপনি ঘোরাফেরা করতে পারেন। তো এই যে ট্রাভেলের টাকা লাগবে, এই ট্রাভেলের টাকাটা কিন্তু ওরা দিয়ে দিবে আপনাকে একটা মাসে, বা এই বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন স্টাইল থাকে, কোনো কোনো প্রোগ্রামে মাসে মাসে দিয়ে দেয়, আবার কোনো কোনো প্রোগ্রামে স্পেশাল অকেশনে দিয়ে দেয়। তো ওই টাকা দিয়ে আপনি কিন্তু ঘোরাফেরা করতে পারেন, আপনার নিজের টাকা খরচ হচ্ছে না। তারপর স্টাইপেন্ড মান্থলি একটা টাকা দিবে, 1,400 ইউরো। ওই 1,400 ইউরো দিয়ে আপনার যে থাকা আছে, যে জায়গায় থাকতেছেন, অ্যাপার্টমেন্টের ভাড়া বা খাওয়া দাওয়া, বা আপনি কিছু কিনতে যাচ্ছেন, কাপড় চোপড় কিনতে যাচ্ছেন, এসব জিনিস কিন্তু এই স্টাইপেন্ডের আন্ডারে চলে আসে। 1,400 ইউরো বাংলাদেশে প্রায় 2 লক্ষ টাকার মতন আর কি। এনাফ, আপনার জন্য অনেক। আপনি চাইলে সেভও করতে পারবেন, এই টাকা আপনি চাইলে বাসায় পাঠাতে পারেন, বিদেশ থেকে বাসায় পাঠাতে পারেন, কোনো সমস্যা না। দেন হচ্ছে ইউনিভার্সিটির ফেসিলিটিস গুলা। ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের ল্যাব আছে, ওই ল্যাবে আপনার ফ্রি এন্ট্রি থাকবে। আপনি যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে সেমিনারে যাইতে পারবেন, ওইটার জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন টাকা পয়সার বা ফিজের জন্য, ওরা টাকা এটা স্পন্সর আপনার আপনার জন্য করে দেবেন। কয়েকদিন আগে আমরা একটা স্মার্ট সিটি এক্সপোতে গিয়েছিলাম, ওই ওই প্রোগ্রামে ওয়ার্ল্ডের প্রায় 150টা দেশ আসছে, আর কোম্পানি প্রায় 1000-এর মতন। অনেক বড় প্রোগ্রাম। তো আমাদের সিলেটের যে এমসি কলেজের মাঠ আছে না, ওই এমসি কলেজের মাঠ মনে করেন 3টা, এত বড় প্রোগ্রাম। তো ওই প্রোগ্রামে ঢুকতে হলে 1,000 ইউরো লাগে, একজন ভিজিটরের জন্য 1,000 ইউরো লাগে। সেই জিনিসটা কিন্তু আমরা ফ্রিতে গেছি, আমরা 14 জন গিয়েছিলাম, স্কলারশিপ যারা হোল্ডার ছিলাম 14 জন, আমরা ফ্রিতে গিয়েছি, সবকিছু এক্সপ্লোর করে আসছি। এক্সপ্লোর করার মাধ্যমে অনেক জিনিস জানলাম, ও পৃথিবীতে হচ্ছে কি, কারেন্ট ওয়ার্ল্ডে হচ্ছেটা কি, সে সম্পর্কে জানি একদম। অনেক প্রোডাক্ট আছে এখনো পর্যন্ত রিলিজ হয় না মার্কেটে, সেখানে এগুলো আসছে, আমরা গিয়ে দেখছি। তো অনেক গিফটসও পেয়েছি, প্রায় মানে 5 কেজির মতন গিফটসই পেয়েছি আমরা, ও বিভিন্ন বিভিন্ন ওই দিয়েছে, ওরা দিয়ে দিয়ে আর কি। তো যাই হোক, ওই একটা আফসোস ছিল, ওই জায়গায় বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ কেউ নেই। আমরা 2 জন ছিলাম বাংলাদেশের, ওই বাংলাদেশের 2 জনের রিপ্রেজেন্টেটিভ। ইভেনচুয়ালি ইন্ডিয়ার একটা স্টল আছে, কিন্তু বাংলাদেশের কোনো কিছুই নেই। তো আমাদের পতাকা ছিল, একটা পতাকা নিয়ে আমরা ছবি তুলছি, অনেকে এপ্রিসিয়েট করছে যে আচ্ছা তোমরা তোমাদের দেশকে রিপ্রেজেন্ট করছো। জি, আমরা অবশ্যই রিপ্রেজেন্ট করছি। তো ওভারঅল হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ যদি আপনি পান, তাহলে আপনার ফান্ডিং ফুল, টিউশন ফি ওয়েব, ট্রাভেল অ্যালাউন্স, স্টাইপেন্ড, মেডিকেল ইন্স্যুরেন্স, এভরিথিং আপনার কভার্ড হয়ে যায়। আপনার কোনো চিন্তা নাই, আপনি জাস্ট বিদেশে আসবেন আর কি, মানে সুস্থ শরীর নিয়ে আসবেন, সেটাই, আর কিছু না। মানে ওভারঅল হচ্ছে পেশা হি পেশা আর কি। অনেক অনেক পয়সার পয়সা, আপনি মানে পয়সা হাবুডুবু খাবেন আর কি। ওই যে তাওহিদ আফ্রিদির একটা কথা আছে না, আহ, টাকা আমার ঝিনিমিনি করতেছে, এই জিনিসটা আর কি এখানে অ্যাপ্লাই হয় আর কি। তো কি কি রিকোয়ারমেন্টস লাগবে এটা নিয়ে হালকা আলোচনা হয়ে যাক। তো রিকোয়ারমেন্টস হচ্ছে অবশ্যই বিদেশে আসবেন, বিদেশে আসার জন্য আপনার পাসপোর্টের প্রয়োজন লাগবে। পাসপোর্ট একটা লাগবে, আপনার ভ্যালিড পাসপোর্ট, যেটার কমপক্ষে 1 বছরের মেয়াদ থাকতে হবে। তো স্বাভাবিক আপনারা এখন মোটামুটি বিদেশের জন্য যদি চেষ্টা করেন তাহলে মোটামুটি নতুনই পাসপোর্ট হবে আপনাদের। ট্রাই টু 10 বছরের যে পাসপোর্ট আছে ওইটা রেডি করার চেষ্টা করেন, কারণ বিদেশ আসার পর আপনার পিআর টিআর এগুলো ঝামেলাটাই হচ্ছে, তো 10 বছর হয়ে যায়। তো 10 বছরের পাসপোর্ট থাকলে বেটার। রেসিডেন্স সার্টিফিকেট একটা নিয়ে নিবেন, রেসিডেন্স সার্টিফিকেট ওয়ার্ড কর্তৃক দিয়ে দেয়, এখন মনে হয় অনলাইন অ্যাপ্লাই করতে হয়।
অ্যাপ্লাই করতে হয় হ্যাঁ অনলাইন অ্যাপ্লাই করতে হয় এখন, তো এটা নিয়ে নেবেন প্রত্যয়নপত্র আর কি, মানে ইংলিশে নিয়ে নেবেন এটা সুন্দর করে। একাডেমিক কোয়ালিফিকেশন, আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার ব্যাচেলার্স অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখন এখানে একটা লুপ হোল আছে, প্রতিটা প্রোগ্রামে লেখা থাকে যে আপনার যদি ব্যাচেলার্স কমপ্লিট না হয়ে থাকে, মনে করেন আর মাত্র এক সেমিস্টার রয়েছে, তাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে লাস্ট সেমিস্টারে আপনি এখন আছেন আর আপনার প্রোগ্রাম আপনার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইরাসমাসে, তাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মনে করেন আপনি এখন 4-2 তে আছেন আর প্রোগ্রাম কিন্তু স্টার্ট হচ্ছে, এই অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আপনার কিন্তু রেজাল্ট আসে নাই, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের জন্য ভার্সিটি থেকে একটা লেটার নিতে হবে যে 4-1 পর্যন্ত আপনার রেজাল্ট কি ছিল আর এক্সপেক্টেড রেজাল্ট কি হবে আপনার, একটা আনুমানিক একটা রেজাল্ট দিয়ে দিবেন আর কি, ওরা অ্যাকসেপ্ট করবে। যদি আপনার সম্পূর্ণ ওভারঅল অ্যাপ্লিকেশন ভালো থাকে, তাহলে ওরা আপনাকেই বলবে যে এখন তুমি সার্টিফিকেটটা ভার্সিটি থেকে এনে দাও, তাহলে তো মোটামুটি আপনার 4-2 শেষ হয়ে যাবে, রেজাল্ট আসতে আসতে স্কলারশিপে আপনি ওই সময় সাবমিট করে দিবেন। তারপর হচ্ছে সিভি। সিভি তো সবাই জানেনি, মোটিভেশন লেটার বা এসওপি, কেউ মোটিভেশন লেটার বলে, ইউরোপিয়ান ইউনিয়নে বেশিরভাগ ক্ষেত্রে মোটিভেশন লেটার বলে, আর অথবা এসওপি স্টেটমেন্ট অফ পারপাস আর কি, কেন আপনি বিদেশে যাচ্ছেন বা পড়াশোনা কেন করবেন, এটাই এখানে মোটামুটি চলে আসবে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার দক্ষতা আর কি, মানে আইএলটিএস আর কি, আইএলটিএস বা টফেল যেটাই আছে আপনি ওটা দিবেন আর কি। আইএলটিএস হলে 6.5 এর অথবা এবভ হইলে আপনি মোটামুটি আর কি একটা মার্কস পেয়ে গেছেন। আর একটা লুপ হোল হচ্ছে, এখানে লেখা থাকে আপনার ইউনিভার্সিটি যদি ইংলিশ মিডিয়াম হয়ে থাকে, মানে ইনস্ট্রাকশন যদি ইংলিশ মিডিয়াম হয়ে থাকে, তাহলে আপনি মই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, যেটা আমরা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা মই বলি, ওইটা দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। বা আপনি গিয়ে চেক করতে হবে যে ওইটা কি চাচ্ছে কি চাচ্ছে না, মানে মই দিয়ে অ্যাপ্লাই করা যাবে কি যাবে না। আপনি ওই যে জায়গা আমি দেখাবো কিছুক্ষণ পর লাইভ ডেমনস্ট্রেশন যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় না করতে হয়, তো আপনি ওইখানে গিয়ে দেখতে হবে। এলওআর বা রেফারেন্স লেটার মানে রেকমেন্ডেশন লেটার, আর ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ ক্ষেত্রে রেফারেন্স লেটার বলে, একই জিনিস আর কি। আপনার স্যারের কাছ থেকে আপনি একটা রেকমেন্ডেশন লেটার নেবেন। মোস্টলি এই রেফারেন্স লেটারটা আপনার অনেক কার্যকরী হবে, কারণ এখানে 20% মার্কস থাকে। তো আপনি যদি ওই রেফারেন্স লেটার যার কাছ থেকে আনবেন, উনি যদি আপনাকে ভালোভাবে চিনেন, মানে আপনাকে ফুটায় তোলা আর কি, মানে আপনার পাম্পোস্টিং নিজে নিজের প্রশংসা করা আর কি, আপনি স্যারকে বলবেন যে স্যার আমার প্রোগ্রামটা হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড, আমি তো একটা দুইটা কোর্স করেছি, আপনি তো জানেন আমাকে কিভাবে। এখন আপনি একটু যদি অ্যালাইন করেন যে আমি মেশিন লার্নিং এর একটু বস বা মেশিন লার্নিং আমি পারবো, এর জন্য আমি প্রোগ্রামে অ্যাপ্লাই করছি, উনি আপনার প্রশংসা করলেন যে মেশিন লার্নিং এও সে ভালো আর কি, কোন একটা অ্যাসপেক্টে দেখাই দিলেন যে মেশিন লার্নিংটা বেস্ট, আপনি বেস্ট, তাইলে হবে কি, যারা প্রোগ্রামের সিলেক্টর থাকে ওরা বুঝতে পারবে ও আচ্ছা ঠিক আছে, সে তো পড়াশোনা করছে কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু মেশিন লার্নিং এ সে ভালো, তার সিভিতেও মেশিন লার্নিং এ নিয়ে সে কথা বলছে, মোটিভেশনও সে মেশিন লার্নিং নিয়ে কথা বলছে। ইভেনচুয়ালি এটা সাক্ষী দিচ্ছেন কে, আপনার রেফারেন্স লেটার যিনি দিচ্ছেন যে আপনার স্যার, উনিও সাক্ষী দিচ্ছেন যে হ্যাঁ সিভি এবং মোটিভেশন লেটারে যা লেখা ছিল ওইগুলো কিন্তু ভেরিফাইড, তাইলে কিন্তু ওদের আর সন্দেহ থাকে না, এখানে আপনি 20-র মধ্যে একটা ভালো মার্কস পেয়ে গেলেন। আর তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আপনার কোনো যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, মনে করেন আপনার পড়াশোনা শেষ বা আপনি পড়াশোনা থাকা অবস্থায় কোনো জায়গায় ইন্টার্নশিপ করেছেন, এটা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে থাকবে। ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনি দিয়ে দিবেন, অথবা আদার ডকুমেন্ট হিসেবে যা যা আছে ওইগুলো অ্যাড করে নেবেন। যেমন মনে করেন আপনি কালচারাল প্রোগ্রামে অ্যাক্টিভ থাকতেন, বা আপনার এই যে আইইউর সাথে আপনি জড়িত আছেন, এই জিনিসগুলো যে আদার কো কারিকুলাম অ্যাক্টিভিটিজে আপনি অ্যাড করে দিবেন। ওইগুলার যদি সার্টিফিকেট থাকে আপনার কাছে, তাহলে আদার ডকুমেন্ট হিসেবে একসাথে করে এগুলো সার্টিফিকেট গুলো সবগুলো সাবমিট করে দিবেন। মানে আপনি সিভিতে যা যা বললেন সবগুলোর প্রমাণ আপনার কাছে আছে, এটা তাদেরকে বুঝাই দিলেন। এটা হচ্ছে মোটামুটি রিকোয়ারমেন্টস। আশা করি এই রিকোয়ারমেন্টস নিয়ে কোনো ঝামেলা হবে না। এখন আমি চাইলে আমি স্টপ করতে পারি, আপনার সাথে এই কোয়েশ্চেনের আনসার নিতে পারি, তারপর আমি সিভি ফরমেশনে যেতে পারি, কিভাবে আপনি সিভি রেডি করবেন, কিভাবে মোটিভেশন লেটার রেডি করবেন। আহ, আমি একটু হোস্টকে আস্ক করব, এখন কি স্টপ করবো নাকি আমি কন্টিনিউ করে যাব? আমার মনে হয় আমরা এখান থেকে দুই একটা প্রশ্ন যদি কারো থাকে ক্লিয়ার হয়ে নিতে পারি। হ্যাঁ জি স্যার। কেউ কি প্রশ্ন করতে চাচ্ছেন কোনো সোফার? আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে, আপনি বলছেন যে ইংলিশের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর কি আইএলটিএস দেওয়া যাও, আইএলটিএস দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করা যাবে, আবার সাথে হচ্ছে এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যাবে। সো হ্যাঁ, আপনি ভাইয়া হচ্ছে আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করছিলেন নাকি এমওআই দিয়ে আর কি? সো অনেকে হয়তো বা আইএলটিএসটা হচ্ছে দেয় নাই, বাট এমওআইটা ভয় পায়। কান্ট্রি থেকে নিয়ে নিছে, বা এই জিনিসটা হ্যাঁ, হচ্ছে এমওআই দিয়ে দিলে কেমন এফেক্টিভ হবে আর কি, একটু এখন মানে এখানে জিজ্ঞেস করতে হবে যে এখানে কয়জন আইএস দিয়ে দিছে অলরেডি। কারণ হচ্ছে আমি যদি বলি কিছু এখন আনসার, দেখবেন অনেকে আইএস দিবেই না। আইএলটা হচ্ছে আমি বলি আমার ক্ষেত্রে কি হয়েছে,
আমি যখন প্রথম আইএলটিএস অ্যাটেম্প দেই ওই সময় আমার রেজাল্ট আসে নাই। আমার রেজাল্ট যে একটা ডিজায়ার রেজাল্ট থাকে না, যে আমি এটা চাচ্ছি, এটা আসে নাই। আমার মন খারাপ ছিল। আর সবাই আমাকে বলছিল যে তোর তো আইএলটিএস এর রেজাল্ট ভালো আসার কথা। আমি তো আরো ডিপ্রেশনে পড়ে গেলাম, আমার তো রেজাল্ট আসলো না, কি করবো, মানে আইএলটিএস নিয়ে আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু ফান ফ্যাক্ট হচ্ছে, যখন আমি যে প্রোগ্রামটা আমি সিলেক্ট হয়েছি, ওই প্রোগ্রামে কিন্তু আমার ডিজায়ার্ড স্কোরটা আমি দিতে পারি নাই। তো আমি কি করলাম, এখানে তো অপশন ছিল মোটিভেশন, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মই দিয়ে অ্যাপ্লাই করা যাবে। আমি আল্লাহ আল্লাহ করে মই দিয়ে অ্যাপ্লাই করছি। And আলহামদুলিল্লাহ আমি সাকসেস। আমি আমার আইএলটিএস এর রেজাল্টটা কোনো ইফেক্ট করে নাই। সো দেয়ার ইজ এ চান্স দ্যাট আপনি আইএলটিএস ছাড়াও আপনি অ্যাপ্লাই করে আপনার চান্স পেতে পারেন। অন্যান্য জিনিসগুলো কিন্তু ফোকাস রাখতে হবে, যেটা আমি বলবো একটু পর, মোটিভেশন লেটার বা সিভি এসপেক্ট। সো আই হোপ আনসারটা পাওয়া গেছে। জি, থ্যাংক ইউ ভাইয়া। সালাম মানে আলাইকুম ভাই। জি ভাই। আমার একটা কোয়েশ্চেন আছে। আম, হুম। আমরা যারা যারা ফাইনাল, আমি ধরেন ফাইনাল ইয়ারে আছি এখন। সো আমাদের যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই স্টিল, আমরা কি ইসিএ গুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারবো? যেমন ধরেন আমাদের আইট্রিপল অ্যাক্টিভিটি অনেকগুলো আছে আমার, এন্ড হ্যাঁ, আদার স্টেম সার্ভিসেস, কমিউনিটি সার্ভিস, এইগুলা। সো এগুলা কতটুকু এফেক্টিভ যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই স্টিল ইয়েট? ওকে ওকে। সো একটা দুইটা কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবার কাছে আছে। এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে ফিল্ড রিলেটেড হতে হবে তা কিন্তু না, কারণ আপনি জব শেষ করেন নাই, মানে আপনার পড়াশোনা শেষ করেন নাই তার মানে আপনার ফিল্ড রিলেটেড যে জব চলে আসবে এটা কিন্তু না। আপনি কিন্তু দেখেন কোচিং সেন্টারে কাজ করছেন, একবার নাইলে একবার গিয়ে লেকচার দিয়ে আসছেন, এটা কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। জি আপনি ভাই। চাইলে কিন্তু দেখাতে পারবেন, এটা কিন্তু দেখানো যায়, এটা কিন্তু ভালো জিনিস। কারণ ওরা মোটিভেটেড হয় যে আপনি পড়াশোনা থাকাকালীন অবস্থায়ও আপনি অন্য একটা দিকে মনোযোগ দিয়েছেন, আপনি আপনার কমিউনিটিকে আপনি মানে কিছু দেওয়ার চেষ্টা করেছেন, সেটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাড হবে। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে যে জিনিসগুলো আপনি বললেন, ওই জিনিসগুলো কিন্তু আলাদা একটা জায়গা আছে, যেটা সিবি জিনিসগুলোতে আমি আলোচনা করবো। ওই জিনিসে বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আইট্রিপল নামে একটা মানে অপশন রেডি করে আপনি ওই জায়গায় ডিটেইল লিখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ইভেনচুয়ালি ওই জিনিসগুলো আপনি আবার মোটিভেশন লেটারে কানেক্ট করে ফেলবেন, যে আমি এজ এ লিডারশিপ কোয়ালিটি হিসেবে ওই ওই জিনিসগুলো আপনার আছে, ওই জিনিসগুলো কানেক্ট করে ফেলতে পারবেন। সো এটা আরো বেনিফিটেড হয়। মানে কো কারিকুলাম কিছু কিছু প্রোগ্রামে থাকে, প্রোগ্রাম রিলেটেড ভেরি করে, কিছু কিছু প্রোগ্রামে থাকে 10% মার্কস থাকে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, আবার কিছু কিছু প্রোগ্রামে 20% দিয়ে দেয়। যে কো কারিকুলাম অ্যাক্টিভিটি তুমি শুধু কি পড়ুয়া স্টুডেন্ট নাকি অন্য জিনিসে ইনভলভ ছিল, ওইটা কিন্তু দেখতে চায়। সো ডিপেন্ড করে আর কি প্রোগ্রাম টু প্রোগ্রাম, বাট মোটামুটি যে এক্সপিরিয়েন্স গুলো আছে ওইটা মানে এনাফ, মোর দেন এনাফ। জি। থ্যাংক ইউ ভাই ফর দ্য আনসার। ওকে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল, ধরেন কারো হচ্ছে মাস্টার্স কমপ্লিট এবং তার হচ্ছে 3 থেকে 4 বছর হচ্ছে জব এক্সপিরিয়েন্স আছে আর কি, এইখানে কি সে অ্যাপ্লাই করতে পারবে বা স্টাডি গ্যাপ কি কোনো প্রবলেম হবে? না, কোনো এখানে সে অ্যাপ্লাই করতে পারবে। আর জব এক্সপিরিয়েন্স এই সময় ওর কাউন্টডাউন হবে, একাডেমিকটা হয়ে যাবে ওই সময় 50%, আর জব জব যেটা সে করলো সেটা হয়ে যাবে আবার আরো 50%। আগে ছিল শুধু একাডেমিক 100%, এখন কিন্তু জব আর ওইটা হাফ হয়ে যাবে, কারণ এয়ার গ্যাপ, মানে ইয়ার গ্যাপ আছে। সো আমার একজন কলিগ বা আমাদের একজন ক্লাসমেট আছে, তার বয়স হচ্ছে 34। সো সে প্রায় 10 বছরের মতন ইন্ডাস্ট্রিতে জব করছে, মাস্টার্স ওর কমপ্লিট, সে আবার অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করার পর সে অ্যাচিভ করেছে। সো ওর যে 10 বছরের যে একটা এই মোটামুটি একটা এক্সপিরিয়েন্স ছিল, ওইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো ওরা ওকে কাউন্ট করবে একাডেমিক, ঠিক আছে, তবে এখন কাউন্ট করবে এজ এ জব বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি ছিল, 10 বছরে কি কি শিখছে, ওইটা কিভাবে ইলাবোরেট করেছে, সেই জিনিসটা তারা কাউন্ট করবে। সো ইয়ার গ্যাপ তেমন একটা ইফেক্ট করে না। তবে কোন সময় ইফেক্ট করবে ইয়ারকে, আপনি বসেছিলেন কিছু করেন নাই, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই বা 3-4 বছরের গ্যাপ হয়েছে, ওই সময় একটু প্রবলেম হয়ে যায়। কারণ আপনি কি করলেন, মানে কিছু যদি নাই করেন তাহলে লাভটা কি। যেমন হচ্ছে আমার একজন স্যার, উনি উনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন যে উনি কিন্তু ওই অনেক প্রজেক্ট করেছেন, অনেক কাজই করেছেন, কিন্তু ওই যে রিটেন কোনো জিনিস নাই, মানে এক ওয়ার্ক এক্সপিরিয়েন্স। উনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে যে আপনি বিগত 7-8 বছর থেকে তো কাজ করছেন, আহ, কি কি কাজ করছেন। উনি কিন্তু স্টুডেন্টদের সাথে কোলাবোরেশন ওনার আছে, কিন্তু উনি বলেন নাই। উনি ভাবছেন যে আমার তো নিজের কোনো কাজ নাই, ওরা তো স্টুডেন্টের কাজ, কিন্তু নিজের কিন্তু নাম আছে, স্টুডেন্টের সাথে কিন্তু নিজের নাম থাকে। আপনারা যারা আমাদের স্যাররা কিন্তু ওই যে ফাইনাল ইয়ার থিসিসে কাজ করেন, ওইখানে কিন্তু স্টুডেন্টের সাথে আপনারও নাম কিন্তু অ্যাসোসিয়েটেড থাকে।
ওইটাও কিন্তু আপনার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আমার যে স্যার কথা বলছি উনি কিন্তু ওই জিনিসটা বলেন নাই, পরে কিন্তু ওই জিনিসটাই ওরা বলে দিচ্ছে যে ওরা কিন্তু আবার মাঝে মাঝে ফিডব্যাক দেয় যে আপনার কি ভুল ছিল। তো ওরা বলেছে যে আপনি যে স্টুডেন্টদের সাথে কাজ করছেন ওইটাই কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো আপনি যদি গ্যাপ থাকে তাহলে কিভাবে কাভার করে দেখাবেন ওদেরকে, ওইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, গ্যাপটা ম্যাটার করে না। আই হোপ আনসার পেয়েছেন। জি, থ্যাংক ইউ ভাইয়া। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে ভাইয়া, দেখা গেছে যে অনেক মানুষের ভাইয়া সিজিপি অনেক দেখা যায় যে ডাউন থাকে, বাট ওদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, যেরকম 2 ইয়ার্স হতে পারে, তারপরে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো ভালো আছে, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট সিজিপিএ, সিজিপিএ। ইয়া। সো ভাইয়া, এটার কিরকম এফেক্ট বা মানে এখানে স্কলারশিপের কিরকম এফেক্ট পড়তে পারে সবকিছু মিলে? হ্যাঁ, তো মার্কিংটা হচ্ছে হচ্ছে সিভিতে থাকে 40% মার্ক, তারপর হচ্ছে রেফারেন্স লেটার, এই অন্যান্য জিনিসে 10% 20% এরকম। এখন সিভিতে মনে করেন আপনার যে প্রথমেই তো আপনার থাকে সিজিপিএ দেখানো, যে আপনার সিজিপিএ কত পাইছেন না পাইছেন। সিজিপিএ মনে করেন আপনার 2.73, আমি কিন্তু একজনের প্রোফাইলে বলতেছি। সিজিপিএ হচ্ছে 2.73, কিন্তু আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। রিসার্চ এক্সপিরিয়েন্স মানে কি পাবলিকেশন না, আপনি বিভিন্ন প্রজেক্ট করেছেন ভার্সিটিতে, আন্ডার গ্রাজুয়েটে বিভিন্ন প্রজেক্ট করেছেন, ওইটা কিন্তু আপনার রিসার্চ। আপনি বুঝতে পারছেন না সেটা রিসার্চ, বাট সেটা কিন্তু রিসার্চ। আপনি যদি সেই প্রজেক্ট সম্পর্কে না কিছু জানেন, না ঘাটেন, তাহলে কিন্তু আপনি প্রজেক্ট করতেই পারছেন না। আপনি অবশ্যই ঘাটাঘাটি করছেন, কিছু একটা করেছেন, যার কারণে প্রজেক্ট হয়েছে, সেটা কিন্তু একটা রিসার্চ। রিসার্চে আপনি কিভাবে প্রদর্শন করবেন বা কিভাবে দেখাবেন, সেটা হচ্ছে টেকনিক। সো আপনার কিন্তু সিজিপিএ কম, কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, আন্ডার কিছু প্রজেক্টও করেছেন, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, আরো আদার এক্সপেক্টস আছে, যেমন আপনি পাইথন জানেন বা C++ জানেন বা জাভা স্ক্রিপ্ট জানেন। আমি জানি না অন্যান্য জিনিসগুলা কি কি আছে আপনাদের, এআই অ্যালগোরিদম এইসব প্রজেক্টের জন্য এই জিনিসগুলা জানেন, ওইগুলো জানেন। সিবিতে কিন্তু আপনি ওগুলো দেখাইছেন, ওই সময় কিন্তু সিজিপিএ সিবিতে দেখাইছেন, ওই সময় কিন্তু সিজিপিএ আপনার ম্যাটার করবে না। ওই সময় ম্যাটার করবে আপনি কিভাবে স্কিল্ড মানুষ, ওই জিনিসটা। সো আমি যার কথা বলছি উনি হচ্ছে 2.73 পেয়ে ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামের চান্স পেয়েছেন। সো স্কলারশিপ, ফুল ফান্ড স্কলারশিপ। সো ইয়েস, সিজিপিএ ছাড়াও মানে কম যদি হয় তাহলেও কিন্তু হবে। আবার এট দ্য সেম টাইম 3.99 বা 3.98 পেয়েও কিন্তু অনেকে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পায় নাই। সো সিজিপিএ ম্যাটার করে না, আপনি নিজেকে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করছেন সেটা ম্যাটার করে। আই হোপ আনসার পেয়েছেন। জি ভাইয়া। ভাইয়া আরেকটা যেটা, সেটা হচ্ছে মানে অন্যান্য দেশের ভাষার স্কিল লাগবে কিনা, মানে যেরকম জার্মানিতে যেরকম ডান্ট ফেলোশিপ, ওখানে দেখা হ্যাঁ, যায় যে জার্মান ভাষা শিখা লাগে। সো মানে এরকম থাকে কিনা? ওকে। জার্মান ভাষা কিন্তু ওই অ্যাপ্লাই এর সময় কোনো কিছু লাগে না, স্কলারশিপ পাইতেও কোনো জার্মান ভাষা শেখা লাগে না। দু একটা প্রোগ্রাম আছে, দু একটা প্রোগ্রামে হয়তো রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু নর্মালি যে বেশিরভাগ দেখবেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজই পড়াশোনা হয়, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা। সো আপনার ইংলিশ যদি জানেন তাহলে আর কিছু লাগবে না। হ্যাঁ, আপনার আর আফটার 2 ইয়ার্স মানে পড়াশোনা শেষ বা আপনি জব করতে যাচ্ছেন, ওই সময় ইন্টারন্যাশনাল কোম্পানিতে যদি কাজ করেন তাহলে তো আর আপনার কিছুই লাগছে না। মনে করেন আপনি প্রাইভেট সেক্টরের কাজ না করে পাবলিক সেক্টরে কাজ করতে যাচ্ছেন, মানে ফিউচারের কথা বলতেছি। তো পাবলিক সেক্টর মানে আমরা যেমন পাবলিক সেক্টরে বাংলায় কথা বলি, ওরা তো ওদের ভাষায় কথা বলে, ওই সময় দরকার লাগতে পারে। কিন্তু এট দ্য সেম টাইম আপনি যে 2 বছর মনে করেন ডেডে DEED ওইটাতে অ্যাপ্লাই করলেন, করার পর কিন্তু আপনি 2 বছর পড়াশোনা করছেন, 2 বছর করার পড়াশোনায় কিন্তু অনেক জিনিস শেখা হয়ে যায় আপনার ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে। আর আপনি কিন্তু চাইলে পার্ট টাইম হিসেবে কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্সও ওরা ফ্রিতে করায় দেয়, আপনি এই কাজগুলোই করতে পারেন। সো ল্যাঙ্গুয়েজটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা ব্যারিয়ার হিসেবে থাকে না, মানে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ গুলা, সবে ইংলিশ আপনার জানতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, কোয়েশ্চেনটা হচ্ছে যে ওদের যে ক্রেডিট সিস্টেম, মানে ইউরোপের যে ইসিটিএস, ওই ক্রেডিট ইসিটিএস। সিস্টেম এর সাথে আমাদের যে, বা অনেক সময় রিকোয়ারমেন্টে লেখা থাকে না যে আমাদের কনভার্ট ওদের করার জন্য। অনুযায়ী, হ্যাঁ, ওদের 180 ইসিটিএস এর আমাদের ইকুইভ্যালেন্ট কোর্স করছি কিনা, তো ওই হ্যাঁ, জিনিসটা নিয়ে একটু যদি বলতেন। হ্যাঁ, তো আমরা মোটামুটি করি হচ্ছে 157, আমার আমার ছিল 157, আপনাদের মনে হয় এখন 160 হয়ে গেছে, 161 মনে হয় হয়ে গেছে।
সো বা একটু বেশি একদিক সেদিক হবে। তো আমরা যতটুকু পড়াশোনা করছি 4 বছরে ওইটা এনাফ থাকে, 180 ইসিটিএস এর মতন এনাফ থাকে। প্রোগ্রাম অ্যাপ্লাই করার ক্ষেত্রে মোস্টলি 95% ক্ষেত্রে কনভার্ট করতে হয় না, ওদের ওদের প্রয়োজন হয় না। যদি আপনি চান্স পেয়ে যান, ওরা নিজ থেকেই বলবে, একটা ওয়েবসাইট দিয়ে দিবে, ওই ওয়েবসাইটে আপনি যাবেন, ওই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নাম দিবেন, সবকিছু ফিল আপ করবেন, যা যা কোন গ্রেডে কি কি পেয়েছেন ওইগুলো আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পর অটোমেটিক কনভার্ট হয়ে আসে। সো আপনি যদি প্রোগ্রামে চান্স পেয়ে যান দেন এই কাজ, এর আগ পর্যন্ত কিন্তু কনভার্সন লাগে না, মোস্টলি 95%। দুই একটা প্রোগ্রামে হয়তো লাগতে পারে, বাট মোস্টলি লাগে না। যেমন হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করেছি, আমার কিছু লাগে নাই, কোনো কিছুই লাগে নাই। আমি স্পেনে আসলাম, আসার পর ওরা বলছে যে তোমার কনভার্সন করতে হবে। তো আমি কনভার্সন করতে গেলাম, কনভার্সন করার পর আমি এটা নিয়ে প্রায় 1 উইক স্ট্রাগল করেছি। লিডিং ইউনিভার্সিটির নাম স্প্যানিশ বা ইউরোপিয়ান কোনো কিছুতেই আমাদের লিডিং ইউনিভার্সিটির নাম নাই। ইভেনচুয়ালি সিলেট পলিটেকনিক্যাল কলেজের নাম আছে, লিডিং ইউনিভার্সিটির নাম নাই, মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে লিডিং ইউনিভার্সিটি কোনো ডিপার্টমেন্ট কোনো ভার্সিটি না, ওরা রেকগনাইজ ভার্সিটি না। আই ওয়াজ লাইক, আমি তো বিদেশে চলে আসলাম, 1 মাসে টাকাও খেয়ে ফেলছি এই সময়, এখন আমি করবোটা কি? আমি তো, আমার তো লিডিং ইউনিভার্সিটি কোনো ভার্সিটি নেই, ওরা জানেই না। দেন হচ্ছে কি, আমি অ্যাপ্লাই করলাম ওই এই স্প্যানিশ যে গভর্নমেন্ট আছে ওইখানে অ্যাপ্লাই করলাম যে লিডিং ইউনিভার্সিটি নিয়ে। আমি প্রায় একটা লিডিং ইউনিভার্সিটি নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়ে দিছি, প্রায় আর কি 2-3 মিনিটের একটা ভিডিও টিডিও যা যা পাইছি আমি ওগুলো অ্যাচিভমেন্ট সব কিছু দিয়ে পাঠিয়ে দিছি। পাঠানো দেওয়ার পর ওরা ভেরিফিকেশন করছে, ভেরিফিকেশন করার পর আমি যে ভার্সিটিতে এখন আছি ওই ইউনিভার্সিটিতে ওরা পাঠায় বলছে যে এই ছাত্র কি আসলে সেই ছাত্র। ওরা বলছে তুমি তো ভুল করতেছো, সে তো ইরাসমাস স্কলার, সে আমরাই ভেরিফাই করে রাখো। দেন ভেরিফাই করছে, এখন কিন্তু স্পেনের বা ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো জায়গায় লিডিং ইউনিভার্সিটির নাম আছে, ওরা ইনক্লুড করে ফেলছে। সো এর আগ পর্যন্ত কিন্তু লিডিং ইউনিভার্সিটির নাম ছিল না। সো আমি ঠিক আছে কিছু একটা করতে পারলাম, যাই লিডিং ইউনিভার্সিটির নাম এখন আছে। সো এটা আপনার নিয়ে কোনো টেনশন করতে হবে না অ্যাপ্লাই এর আগ পর্যন্ত। অ্যাপ্লাই এর পরে আপনি আসবেন, যে ইউনিভার্সিটি আসবেন ওরাই বলে দিবে, একটা লিংক দিয়ে দিবে, ওইখানে গিয়ে জাস্ট কনভার্সন, দ্যাটস ইট, কোনো প্রবলেম হবে না এটা নিয়ে। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। মানে আমরা ধরেন কেউ যদি ভার্সিটিতে লিডিং ইউনিভার্সিটিতে 1 বছর বা 2 বছর কোর্স করে তারপরে ক্রেডিট ট্রান্সফার করে যাইতে চায় আসলে, সেক্ষেত্রে কেমন পরিমাণ ক্রেডিট আসলে ট্রান্সফার করা যাবে, বা তারা তো সবাই অ্যাকসেপ্ট করে না এই বিষয়টা আর কি, মানে হ্যাঁ, মেথডটা যদি বলতেন। আচ্ছা। তো এটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের লিডিং ইউনিভার্সিটির লিডিং ইউনিভার্সিটির হচ্ছে আপনার কার কার সাথে কোলাবরেশন আছে। আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখবেন অনেক ইউনিভার্সিটির সাথে কোলাবরেশন আছে। কোরিয়ান একটা ইউনিভার্সিটি আছে, ওনার সাথে কোলাবরেশন আছে। কানাডার একটা ইউনিভার্সিটি আছে, কোলাবরেশন আছে। ওই ইউনিভার্সিটি আপনি যে কোনোভাবেই আপনি কিন্তু ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা হয় না। আপনি আপনার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করার পর উনি কিন্তু রেফার করে দেবেন কোথায় যেতে হবে। আর অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়। প্রথম হচ্ছে নর্মালি ওরা কিন্তু ক্রেডিট ট্রান্সফার বেশি একটা অ্যাকসেপ্ট করে না। প্রথম কথা মনে রাখতে হবে, ক্রেডিট ট্রান্সফার করলে কিন্তু টাকা পয়সা খরচ করে করতে হবে, কোনো স্কলারশিপ নেই এখানে। তো সেকেন্ড কথা হচ্ছে আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু ক্রেডিট ট্রান্সফার ওরা কিন্তু নিবে না। তো নেওয়ার ক্ষেত্রে কি করে ওরা, ওদেরকে আপনি পার্সোনালি মেইল করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন যা আছে ওইখানে মেইল করতে হবে। মেইল করে আপনি আপনার সম্পূর্ণ ডিটেলস বলতে হবে যে আমি কি কি করেছি, কি কি, মানে আপনার একটা ট্রান্সক্রিপ্ট আছে ওইটাও বলবেন। ওটা বলার পর আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন ওই ডিপার্টমেন্টের সাথে অলরেডি মিলিয়ে রাখবেন যে কোন কোন কোর্স আপনি অলরেডি করে ফেলছেন আর কোন কোন কোর্স আপনি করেন নাই। মনে করেন 20টা কোর্স আপনার সম্পূর্ণ সম্পূর্ণ 4 বছরের 20টা কোর্স, আপনি অলরেডি মনে করেন 60টা কোর্স করে ফেলছেন ওদের সাথে রিলেটেবল। পরে বললেন যে আমার আরো 13টা কোর্স রয়েছে, ওদেরকে অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পর ওরা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনার মোটামুটি একটা কনফার্মেশন হয়ে গেল, আপনি চলে যেতে পারবেন। আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে নিবে না। তবে র্যাঙ্কড ইউনিভার্সিটি যারা আছে বা ভালো ভালো মানের ইউনিভার্সিটি ওরা অ্যাকসেপ্ট করবে না, এটা মোটামুটি শিওর রাখেন। একটু যদি মনে করেন র্যাঙ্ক ছাড়া আপনি যে কোনো ইউনিভার্সিটি যেতে চান তাহলে হবে। ইউকে তে কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে ক্রেডিট ট্রান্সফার অ্যাকসেপ্ট করে। ইভেনচুয়ালি কয়েকদিন আগ পর্যন্ত তো গ্রিনউইচ ইউনিভার্সিটিও অ্যাকসেপ্ট করেছিল, ওই যে আমাদের কি সার্টিফিকেট নিয়ে একটা ঝামেলা হয়েছিল 2-1 বছর আগে, ওই কারণে একটা বন্ধ হয়ে গেছে। আদারওয়াইজ কিন্তু ক্রেডিট ট্রান্সফার এটা পসিবল ছিল, এখন বর্তমানে একটু কঠিন। আই হোপ আনসার পেয়েছেন। জি ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যদি একটু ডিটেলসে বলতেন, ওইটা আসলে কিভাবে তোলা লাগে বা। হ্যাঁ, ওইটা খুবই ইজি। অনলাইনে মনে হয় একটা পোর্টাল আছে এখন। প্রথম তো আপনি যে ওয়ার্ডে আছেন ওই ওয়ার্ডে যাবেন,
যদি এখন কেউ থাকে, এখন তো কেউ নাই, সব তো পলায়নে, যদি কেউ থাকে ওরা আপনাকে ইস্যু করে দিবে, একটা পেড দিয়ে দেবে আপনাকে, খালি পাতার একটা পেড দেবে, ওইখানে আপনি লিখতে হবে আর কি যে আমি ও আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম, আপনি কোথায় থাকেন, কোন নং ওয়ার্ডের আপনি বাসিন্দা, কত বছর থেকে এখানে থাকতেছেন, এটা ডিটেল আছে আর কি, একটা সুন্দর একটা ফরম্যাট আছে। আপনি আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি দিয়ে দিব না আপনাকে। সো ওইটা আপনাকে দিয়ে আপনি একটা শিল মেরে ওই জিনিসটাকে, প্রত্যয়নপত্র বাংলায় বলি না আমরা, যে পাসপোর্ট বানানোর সময় আমরা থাকে, ওইটার ইংলিশ ভার্সন আর কি। জাস্ট আপনি যে একটা এই এরিয়ার বাসিন্দা, সিটি কর্পোরেশনের আন্ডারে আপনি বাসিন্দা, ওইটাই জাস্ট। যদি আপনি গ্রাম এলাকায় থাকেন তাহলে চেয়ারম্যান বা মেম্বার যারা আছেন ওনার কাছ থেকে আনলেই হয়ে যায়। অথবা যেহেতু এখন বর্তমানে আমাদের বিউরোক্রেসিতে কিছু কিছু ঝামেলা চলছে, যার কারণে আপনি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন, 1 উইকের ভিতরে চলে আসবে, মনে হয় 250 টাকা নিবে অথবা 300 টাকা নেবে যদি দোকান থেকে করান। আর আপনি যদি নিজে থেকে করেন তাহলে ওই যে ও চার্জ একটা আছে, ওই চার্জটা দিয়ে দিলে আপনার 1 উইকের ভিতরে এটা চলে আসবে। সো এটা বেশি তেমন একটা কঠিন কাজ না, পারা যাবে। ওই যে বুঝতে পারছি। স্যারে দিয়ে দিয়েছেন ভাই প্রত্যয়ন। ওইটা কি মানে যদি বাংলায় করা থাকে তাহলে ওইটা কি মানে কনভার্ট করা যাবে নাকি ইংলিশে? না না, ইংলিশ আপনি যদি ট্রান্সলেট করতে চান ওই সেম আপনার কিন্তু শিল লাগবে, মানে আপনি হুবহু ট্রান্সলেট করে দিলেন, কিন্তু ওই সময় কিন্তু শিল বা সিগনেচার কিন্তু নাই। সো আপনি কিন্তু আলাদাভাবে একটা ইংলিশে বানানো করলে বেটার। বেশি সময় এগুলো খুবই একদিনও নয়, 1-1.5 ঘন্টার কাজ। আপনি একদিনে বের হবেন, সব মনে করেন কিছু কিছু অন্যান্য কাজগুলো আছে ছোট ছোট কাজ, ওই একই দিনে এগুলো শেষ করে ফেলবেন, সকালে গিয়ে দিয়ে আসবেন, দেখবেন দুপুরের ভিতরে হয়ে গেছে। আর নাহলে তো অনলাইন অনলাইন তো আর আছেই, বাসায় বসে বসে করতে পারবেন ডিজিটালাইজ সবকিছু। জি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই। ভাইয়া আপনি তো আমাদের ইউনিভার্সিটির ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ বলা যায় এটাতে। তো আপনার হ্যাঁ। নিজের এক্সপিরিয়েন্সটা যদি আর ডিটেলসে শেয়ার করতেন, আই নো ইউ ওয়াজ ইন থিয়েটার, তো এগুলো আপনার কতটুকু কাজে লাগছে, বা ভার্সিটির কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি করছিলেন আপনি, বা আপনার সিজিপিএটা আর একটু যদি আসলে যদি শেয়ার করা যায় আর কি, আমাদের জন্য আচ্ছা, ইজি হয়। সিজিপিএ নিয়ে তো কথা বললে বলবেন আমি কিন্তু পড়ুয়া স্টুডেন্ট না, প্রথম কথা। আমি কিন্তু মজ মাস্তি সব কিছুতে থাকি। আমি কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে খুবই অ্যাক্টিভ ছিলাম। আমরা আমি আইচিপিলি তে ছিলামই, আর আমার ইলেকট্রনিক্স ক্লাব একটা আছে, ওইটাতেও আমি ছিলাম। আহ, দুইটা ক্লাবই একসাথে করেছি। এর সাথে সাথে কিন্তু আমি ক্রিয়েশন জগতে ছিলাম, কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম, এগুলো হয় নাই তেমন। তবে আমি স্টেজ পারফর্মার, আমি অনেক বছর থেকে স্টেজ পারফরমেন্স করি। লাইক আমার থিয়েটার পছন্দ, তো এগুলো আমি করেছি। পড়াশোনা কিন্তু আমার সাইড বিজনেস ছিল আর কি, পড়াশোনা চালাতে হবে, নাইলে তো হবে না। ওইটাই আর কি, পড়াশোনা আমি করতাম, পরীক্ষার আগে পড়াশোনা করতাম। তবে আমার মাথায় থাকতো যে ক্লাসে যাইতাম আমি, আমার মাথায় থাকতো যে কি কি হচ্ছে না হচ্ছে, সেটা আমার সম্পর্কে আইডিয়া ছিল। বাট পড়ুয়া যে একটা আছে না, যে প্রিপারেশন সহকারে পড়াশোনা, ওইটা কিন্তু আমি পরীক্ষার আগেই পড়তাম, বেশি পড়তাম না। তো আমার জানা থাকতো যে কি কি আছে না আছে, সেটা আমি জানি। পরীক্ষার আগে আমি আর দু একটা ফ্রেন্ডকে বলতাম যে আচ্ছা এটার নোট কি আছে, ওইটার নোট কি আছে, ওটা দিয়ে দিল, দ্যাটস ইট। এই আমার হচ্ছে পড়াশোনা। আর এই হিসেবে আমি দুইজন মানুষকে খুবই থ্যাংক ইউ দিব। আমার স্যার ছিলেন, সুপারভাইজার স্যার মুনতাসির রশিদ স্যার এবং গোলাম মাহফুজ চৌধুরী। দুই একজন হয়তো আপনারা কোর্স পেয়েছেন ওনার। তো ওনারা দুইজন অনেক বেশি হেল্প করেছেন আমাদের ব্যাচকে। কিভাবে? ওনারা হচ্ছে যখন সেকেন্ড ইয়ারে আমরা একটা বড় প্রজেক্ট করি, রেলওয়ে মিনিস্ট্রিতে এটা প্রজেক্টটা যায়। তো প্রজেক্টের নাম ছিল রেলওয়ে প্রোটেকশন সিস্টেম, মানে বাংলাদেশে ওই সময় রেলওয়ে ঘটনা, খুব দুর্ঘটনা বেশি করতো। ওইটাকে কেন্দ্র করে আমরা 5টা সলিউশন নিয়ে আসছিলাম। সেটা খুবই বেশি ভাইরাল হয় ওই টাইমে, বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় প্রায় মনে হয় 70টার মতন পত্রপত্রিকায় আসছিল ওই দিনে, মানে একই দিনে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় আসছে, নিউজ নিউজ হয়েছে, নিউজ কাভারেজও হয়েছিল। তো ওই প্রজেক্টটা আমরা যখন করি, তো মুনতাসির রশিদ স্যার ছিলেন ওই প্রজেক্টের সুপারভাইজার। উনি বলছিলেন যে প্রজেক্ট তো অনেক বড় করেছো, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আচ্ছা এই প্রজেক্টটাকে কি আমরা পাবলিকেশন আকারে কিছু করতে পারি কিনা, তোমরা তো অনেক রিসার্চ করেছো। আমরা কিন্তু ওই সময় সেকেন্ড ইয়ারে, আর সেকেন্ড ইয়ারের সময় পাবলিকেশন মানে একটা ফ্যান্টাসি, মানে শুধু দেখতাম বড় মানুষরা করে মানে ওই সময় আর কিছু জানতামই না। ওনার হাত ধরে উনি দেখাইয়া দিলেন যে কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে রিসার্চ মেটেরিয়াল করতে হয়। আমরা কিন্তু উল্টা পথে গেছিলাম, আগে প্রজেক্ট করে গেছি। নর্মালি প্রজেক্টের আগে কিন্তু রিসার্চ করার পর প্রজেক্ট করে। তো আমরা প্রজেক্ট আগে করে ফেলেছিলাম, তারপর আমরা রিভার্সে গিয়ে আবার সুন্দর করে পাবলিকেশন কিভাবে রেডি করতে হয় আমরা মোটামুটি ধরতে ফেলছি। প্রথম পাবলিকেশন সাবমিট করি, প্রথম পাবলিকেশন রিজেক্টেড। মন তো খারাপ, ছোট মানুষ, থার্ড ইয়ার হয়েছে জাস্ট। পরে আবার সাবমিট করি, দেন টানা 2টা পাবলিকেশন হয়ে যায় আমাদের একই প্রজেক্ট দিয়ে। ওই যে স্যারের মাধ্যমে আমরা পাবলিকেশনের যে একটা সিস্টেমটা চিনলাম। পরে মাহফুজ স্যার, উনি আমাদের মুনতাসির রশিদ স্যার,
উনি কিন্তু আমি যে প্রোগ্রামে এখন পড়াশোনা করছি ওই প্রোগ্রামে উনি কিন্তু আসছিলেন, উনি পড়াশোনা শেষ করছেন। তো উনি হচ্ছে এই জিনিসটা উনি মোটামুটি ভালোভাবে উনি চলে গেলেন। মাহফুজ স্যার আসলেন, উনি আমাদেরকে থিসিসের অনেক হেল্প করলেন। ওই থিসিস অনুযায়ী আমরা আরেকটা পাবলিকেশন করলাম। আর ওই থিসিসটা বিভিন্ন কম্পিটিশনে যায়, বিভিন্ন কম্পিটিশনে যাওয়ার পর আরো জয়লাভ টয়লাভ যা কিছু আছে যা সব মানে আমার সিভিতে মানে অ্যাওয়ার্ডের লিস্ট অনেক বড় হয়ে গেছে মাত্র 2-3টা প্রজেক্ট দিয়ে। তো ওই জিনিসগুলো আমি সাথে সাথে করেছিলাম। পড়াশোনা কিন্তু মন মানে ছিলাম আমি, কিন্তু ওই যে সাথে মানে এক্সট্রা জিনিসগুলো যেগুলা আমার সিভিটা ফিল আপ হতে পারে ওই জিনিসগুলো আমার অনাকাঙ্ক্ষিত ভাবে আমি এগুলো করতেছিলাম। পরে যখন আমি সিভি রাইটিং এ বসি তাহলে দেখি যে আমার অনেক জিনিস হয়ে গেছে, আমি সিভিতে শেষ করতে পারছি না যে ও আচ্ছা ওকে এইটা তো একটা জিনিস ওইটা আরেকটা জিনিস। এইগুলা আমার সাথে সাথে এড হয়ে গেছে। এট দ্য সেম টাইম পড়াশোনা তো চলতে আমি কিন্তু ওই যে স্টেজ পারফরমেন্স যেগুলো বলছিলাম ওইগুলো কিন্তু আমি করতেই থাকতাম, আমি এগুলো বাদ দিতাম না। এগুলো হচ্ছে মাইন্ড রিফ্রেশ হয়, ওইগুলোতে আমি যাইতাম টাইতাম সবকিছু করতাম। মোটামুটি এই হচ্ছিল আমার মোটামুটি আমার আন্ডার গ্রাজুয়েট লাইফ। ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রাম অর্গানাইজ করেছি। IEEE অনেক বড় বড় প্রোগ্রাম আমরা লঞ্চ করার কথা ছিল, বাট আনফরচুনেটলি লাস্ট একটা কারণে হয় নাই। যাই হোক, ওই কারণে এখন ভার্সিটিতেও নাই, সরি। তো যাই হোক, ওইটা ওই ওই কারণে হয় নাই আমাদের প্রোগ্রামটা। আর দেন হচ্ছে অন্যান্য জিনিসগুলোর কারণে কিছু হয় না। তবে আমরা প্রথমবারের মতন 2 দিন ব্যাপী ট্রিপল ডে প্রোগ্রাম করেছিলাম, যেটা ওই সময়ে সিলেটের ভিতরে 2 দিন ব্যাপী কোনো সেলিব্রেশন প্রোগ্রাম হইতো না। তো আমরাই করেছিলাম প্রথমবারের মতন। তো আমি ওই প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রামের মূলত মেইন লিডে ছিলাম। হ্যাঁ, এইটাই তো জানতে চাইছিলেন নাকি ভাই? আমি কই থেকে কই চলে গেছি? জি ভাই, আর আপনার থিয়েটারের যে এক্সপিরিয়েন্স এগুলো কি এড করছিলেন সিভিতে? হ্যাঁ, আমি হেড করেছি। আমার সিভিতে একটা ছোট্ট জায়গা থিয়েটার এক্সপিরিয়েন্স গুলো আমার হেড আছে। 12 বছরের এক্সপিরিয়েন্স, আমি ছোট মোটো করে যা পারি দু একটা বড় বড় নাটকের নামগুলো এখানে এড করে দিয়েছি। জি, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। সরি, আমি অনেক জায়গায় চলে গেছিলাম। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা পরের স্লাইডে যাই, পরে আবার বড় কোয়েশ্চেন লেভেল শুরু করলাম। হ্যাঁ, আমার মনে হয় আমরা পরের স্লাইডে মুভ করি। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো এখন আমরা যে জিনিসগুলা নর্মালি বেশিরভাগ জায়গায় আলোচনা কম হয় বা ইউটিউবে আপনি পাবেন না, বেশি একটা জায়গায় দু একটা হয়তো পেয়ে যেতে পারেন, বা নর্মালি বেশি আলোচনা কম হয় কিভাবে আপনি ফরমেশন রেডি করবেন। সো ইউরোপিয়ান ইউনিয়নে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, মানে ইউরোপ কান্ট্রি গুলাতে বা ইউরাসমাস মুন্ডোস সবগুলাতে একই ফরম্যাট, যার নাম হচ্ছে ইউরোপাস ফরম্যাট, ইউরোপাস সিভি ফরম্যাট। ইন্টারনেটে বা গুগলে সার্চ দিয়ে দিবেন ইউরোপাস ফরম্যাট। 2 ধরনের অপশন আসবে, একটা হচ্ছে ডকুমেন্ট বা ডক্স ফাইল হিসেবে, মানে ডক্স ফাইল আপনি ডাউনলোড করবেন নিজে নিজে এডিট করবেন। আর একটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটে বসে বসে আপনি আপনার যা ইনফরমেশন আছে ওগুলো দিবেন, ওরা রেডি করে দিবে। তো আমি চুজ করছি হচ্ছে ডকুমেন্ট ফাইল বা ডক্স ফাইল, যেটা ওইটা সহজ। কারণ কি, ওয়েবসাইটের তো অনেক জিনিসগুলা সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট হয় না, আপনি এখানে যখন নিজে নিজে করবেন অ্যাডজাস্টমেন্ট সুন্দর করা হয়। তো ইউরোপাস ফরম্যাটটা ডাউনলোড করে দিবেন, তারপর রেডি করবেন। এটা হচ্ছে আমার প্রথম পেজ। আমি যেহেতু 2021 সালে আমার পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল, সো আমার 21 সালের পরে কিন্তু আমার অনেক দিন গ্যাপ ছিল। ওই সময় আমি কি কি করেছি না করেছি এর জন্য আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মোর রিলেভেন্ট ছিল। আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো দিয়ে দিচ্ছিলাম এখানে। আপনি যে যে জায়গায় কাজ করেছেন না করেছেন ওইগুলো দিয়ে দিবেন। এটা যদি নাও থাকে তাহলে প্রবলেম না, আপনি যেহেতু ফ্রেশ গ্রাজুয়েট, আপনি ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্কিপ করে আপনি এডুকেশন দিয়ে স্টার্ট করতে পারেন। সো আমি কিভাবে একটা এডুকেশন, আপনি পড়াশোনা করছেন বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স, আপনার লিডিং ইউনিভার্সিটি, এটা হচ্ছে আপনার মোটামুটি পড়াশোনার ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে মানে আপনি কোন জায়গাতে পড়াশোনা করলেন। এখন এইটাকে অন্যভাবে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, মানে আপনি সবার থেকে আলাদা হবেন কেমনে। সো এডুকেশনে আসলেন, আসার পর আপনি কিভাবে নিজেকে আলাদা করবেন, মানে একটু মোর ইউনিক কিভাবে করবেন নিজেকে। সবাই তো সেম লিখবে, লিডিং ইউনিভার্সিটি বা অমুক ইউনিভার্সিটি এত এত অত গ্রেড করছিলাম এত পাইছিলাম, বাট নিজেকে কিভাবে অন্যভাবে করবেন এটা হচ্ছে একটু এক্সাম্পল। মনে করেন আপনার ক্রেডিট ছিল 157 ক্রেডিট, লিখলেন কমপ্লিটেড 157 ক্রেডিট। তারপর এক্সপার্টিস, আপনি নিজেকে এক্সপার্ট কি ছিলেন ওইটা ওদেরকে জানাই দিলেন। কি মনে করেন আমি আপনাদের জন্য আর কি এরকম লিখছি, এটা আমার কোনো এক্সপার্টিস না। মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, ডেটা অ্যানালাইসিস, এই জিনিসগুলো হচ্ছে আপনি এক্সপার্ট ছিলেন, ওইটা ওদেরকে সিভিতে একটু ছোট্ট করে যখন আপনি লিখবেন বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স লিডিং ইউনিভার্সিটি, তারপর নিচে একটা প্যারাগ্রাফ ছোট্ট করে লিখবেন যে এই জিনিসগুলো আমি এটাতে এক্সপার্টই ছিলাম, আমার সিজিপি এত ছিল, আমার আন্ডার গ্রাজুয়েট থিসিস এর টাইটেল ছিল এবিসিডি দিছি আর কি, আমি এমনিতে একটা নাম, বাট আন্ডার গ্রাজুয়েট থিসিস এর নাম দিয়ে দিলেন আপনি যেটা
থাকলো আর কি, ওইটা দিলে তাইলে হবে কি সবাই লিখলো একটা, আপনি আরেক রকম লিখলেন। আপনি আপনার আন্ডার গ্রাজুয়েট লাইফটা ছোট্ট আকারে ওদেরকে বলে দিলেন যে আমি এটা এক্সপার্ট ছিলাম ভাই, আমার এটা সিজিপি ছিল, আমার আন্ডার গ্রাজুয়েট থিসিস এটা ছিল, মোটামুটি একটা সারসংক্ষেপ চলে আসলো। দেন হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স, যেটা নিয়ে অনেক কোয়েশন, আমি অন্যান্য জায়গায় গিয়েছি ওনারাও কোয়েশন করছেন যে ভাই আমি তো রিসার্চ করি নাই, আমি তো পারি না, আমি কেমনে দেখাবো এই রিসার্চ এক্সপিরিয়েন্স গুলা। একদম ইজি ভাই, শর্টকাটে সিস্টেম করবেন। আপনি তো আন্ডার গ্রাজুয়েট থিসিস করছেন, এটা তো সবাই করবে, আন্ডার গ্রাজুয়েট প্রজেক্ট করবেন না, লাস্ট 6 সেমিস্টারে কিছু একটা করবেন, তো বই সাবমিটও করবেন। ওই যে ওই জিনিসটাই কিন্তু আপনার রিসার্চ। আপনি এত সময় ধরে 6 মাস ধরে একটা কাজ করলেন, এটাই কিন্তু আপনার রিসার্চ। আপনি লিখবেন আন্ডার গ্রাজুয়েট থিসিসের নাম, ওই জায়গায় গিয়ে একটু ক্লেভারলি লিখবেন কি যে আপনার যে আন্ডার গ্রাজুয়েট থিসিসে যে কাজগুলো করেছেন ওই জিনিসটা বলবেন এই ছোট্ট আকারে, যে দিস স্টাডি ডিসকাস দ্য থিওরিটিক্যাল অ্যানালাইজ, এটা আমি এমনি বলতেছি আর কি, প্রপোজ সিস্টেম উইথ সিমুলেটর মডেল ইউজিং, আপনি যে কাজ করলেন ওই জিনিসগুলোর কাজ ছোট্ট আকারে বলবেন, অ্যাবস্ট্রাক্ট যেটাকে বলে আর কি, ছোট্ট আকারে এখানে বলে দিলেন, তাহলে ওরা বসবে আচ্ছা সে রিসার্চ করেছে এই জিনিসের উপর। এখন শুধু আন্ডার গ্রাজুয়েট থিসিস না, অন্যান্য কাজ করেছেন, আপনি হয়তো বড় একটা প্রজেক্ট বানাইছিলেন যেটা হয়তো কোনো কাজে আসে নাই, ছবি টবি তুলছেন ফেসবুক আপলোড করছেন, দেন কোনো কাজে আসে নাই, ওই জিনিসটাকে এখানে সেকেন্ড অপশনে দিয়ে দিবেন। এরকম সব অপশন গুলো দিয়ে দিবেন, তারিখগুলো এড করবেন যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি এই কাজ করেছি, ওই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত আপনি এই কাজ করেছি। মনে করেন আপনি অ্যাপ্লাই করছেন জয়েন্ট মাস্টার্স ডিগ্রি ইন মেশিন লার্নিং, তো আপনার থিসিসও হচ্ছে মেশিন লার্নিং এর আগের প্রজেক্ট গুলা দেখাবেন রিলেভেন্ট, মানে আপনি আজ ছোটবেলা থেকে শুরু করতে 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 বড় আকারে গিয়ে একটা থিসিস করছেন, মানে মেশিন লার্নিং একটু আর একটু সবার শেষে বড় একটা থিসিস করেছেন মেশিন লার্নিং এর উপর। তার মানে হচ্ছে কি আপনি অনেক দিন থেকে এটার পিছনে লেগেছিলেন, ওরা বুঝবে যে আচ্ছা ঠিক আছে সে অনেক দিন থেকে এটার প্রতি ইন্টারেস্ট ছিল, যার জানার কারণে সে অ্যাপ্লাই করেছে, আর রিলেভেন্ট ও সিভি ও প্রোগ্রামের সাথে রিলেভেন্ট। সো এই কারণে আপনি এই লুপ হোল গুলো আপনি কাজে লাগাবেন। দেন হচ্ছে আপনার পাবলিকেশন, ভাই পাবলিকেশন তো আমার কাছে কোনো কিছু নাই, আমি কেমনে পাবলিকেশন করবো? শর্টকাট এ দেখেন কিভাবে। একটা পাবলিকেশন আপনি তো করেন নাই, কিন্তু আপনি কিভাবে দেখাবেন আপনি পাবলিকেশনে আছেন না আছেন? এটা হচ্ছে মানে স্যাররা এখানে আছেন, বাট আমি এটাকে লুপহোল দেখা দিচ্ছি যে আপনি যে থিসিসটা করেছেন ওই থিসিসের নামটাই লিখবেন সুন্দর করে। মনে করেন ডিজাইন সিমুলেশন অফ মাইক্রোগ্রিড ইউজিং আইওটি স্মার্ট সিটি, দ্যাটস ইট। পরে লিখবেন আপনি কোন জায়গায় পাবলিশ করতে চাচ্ছিলেন, মনে মনে চিন্তা করছেন যে আমি যদি এটা কোনোদিন করতে পারতাম তাহলে আমি কনফারেন্সে দিতাম, তাহলে দিলেন কনফারেন্স আন্ডার প্রিপারেশন, মানে প্রিপারেশন চলতেছে আর কি, দিয়ে দিলেন। ওরা ভাববে ও আচ্ছা ঠিক আছে, একজন যে সে কাজ করেছে সে এখন আন্ডার প্রিপারেশন আছে, মানে ওর টাইমটা হয় নাই, টাইমে কভার করতে পারে না, এখনো প্রিপারেশন আছে, এই একটা আর কি, এটা বাটপারি আর কি। আরেকটা হচ্ছে কিভাবে আপনি দেখাতে পারেন, মনে করেন আপনি অলরেডি সাবমিট করে ফেলছেন কিন্তু পাবলিকেশন হয় নাই, রিজেক্টও খান নাই, কিছুই হয় নাই, তাহলে আপনি কি করবেন? প্রোগ্রামের ফুল নামটা দিলেন, দেওয়ার পর যে জায়গায় পাবলিকেশন করতে যাচ্ছেন, যে মনে করেন এটা একটা Q2 জার্নাল বা Q1 জার্নাল বা কনফারেন্সই মনে করেন, যে ওইটার নাম লিখলেন, লেখার পর দেখবেন আন্ডার রিভিশন এখনো আছে, মানে সাবমিট করছেন তো, রেজাল্টও তো আসে নাই, কিছু হয় না, রিজেক্টও আসে নাই, আন্ডার রিভিশনে চলতেছে। দিয়ে দিলেন কোন কোম্পানিতে সাবমিট করলেন বা কোন পাবলিশারের কাছে সাবমিট করলেন, ওই পাবলিশারের নামটা দিয়ে দিলেন। এই জিনিসটা হচ্ছে শর্টকাট। এই জিনিসটা নর্মালি কোনো জায়গায় আর কি মানে ডিসকাস করা হয় না, যে কিভাবে নিজেকে বেশি কম করেও কিন্তু সুন্দর করে নিজেকে ডেকোরেট আকারে, এগুলো কোনো মিথ্যা কথা নাই, সবই সত্য, কিন্তু দেখাচ্ছেন অন্যভাবে। বুঝতে পারছেন আই গেস? এই হচ্ছে শর্টকাট। আর অন্যান্য জিনিসগুলো আপনি এড করবেন, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, স্কিলস গুলো ডিফারেন্ট ভাবে অ্যাড করবেন, যেমন হচ্ছে কম্পিউটার স্কিলস, তারপর ডাটা ফিল্ড স্কিলস, এই জিনিসগুলো আলাদা আলাদা করবেন, প্রোগ্রামিং স্কিলস এরকম আলাদা আলাদা। আমরা নর্মালি কি করি, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো দিয়ে কোনো লাভ নাই, এগুলো সবাই পারে। আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছেন, মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এগুলো আপনার জানার কথাই, আপনি হয়তো এক্সপার্ট না বাট জানার কথা, এগুলা দিয়ে কোনো লাভ নাই। আপনি দিবেন কোনটা, আপনার ফিল্ড রিলেটেড দেন, জাভা স্ক্রিপ্টের এইটা জানেন, বা এমসিকিউএল এর এটা, এমএসকিউএল এর ওইটা জানেন, বা পাইথনের ওই জিনিসটা জানেন, ওই জিনিসটা হলো আপনার স্কিলস, আপনি ওই জিনিসগুলো উল্লেখ করবেন যেগুলো ফিল্ড রিলেটেড। হুদাই এগুলা দিয়ে কোনো লাভ নাই। ওই যে মনে মনে অনেকে চিন্তা করে যে আমি তো এটা পারি না, মাইক্রোসফট এক্সেল দিয়ে একটু ভরাই নেই। আপনি মাইক্রোসফট এক্সেল এগুলো জানেন, মাইক্রোসফট অফিসও এগুলো জানেন, আপনি ওই জিনিসগুলো দেন যে জিনিসগুলো আপনি পড়াশোনা করে আসছেন। এক্সপার্ট হইতে হবে না, এই জিনিসটা অন্যভাবে লিখাই দেখবেন। আমি দেখাই জিনিসটা কিভাবে আপনি দিলে আপনার জন্য সহজ হয়।
আপনি চাইলে ওই যে জিনিসটার কথা বলছিলাম ওই জিনিসটা আপনি চাইলে ওই জিনিসটা লিখবেন, যে মনে করেন মানে তেমন একটা আইডিয়া নাই বা জানেন আর কি, আপনি আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করে আসছেন, লিখবেন অপটিমাম নলেজ, মানে আছে আর কি, নলেজ গুলো আছে, অপটিমাম নলেজ অন দ্যাট সফটওয়্যার। আপনার যদি বেশি ভালো আইডিয়া থাকে তাহলে লিখবেন এক্সপার্টিজ। এই জিনিসগুলো প্যারাফ্রেজ করলে বা সিনোনিম গুলো অ্যাড করলে জিনিসটাকে অন্যভাবে দেখাতে পারবেন। আই গেস আমি আর একটু আলোচনা করবো না, সমস্যা নেই। এই তিনটা এক্সপেক্ট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, আপনার কাছে কোনো যদি নাও থাকে তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, আশা করি এখান থেকে আইডিয়া পেয়ে গেছেন। এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটার কারণে স্কলারশিপ অ্যাকসেপ্ট হয় আবার রিজেক্ট হয়, মোটিভেশন লেটার। মার্কস কিন্তু 20%, কিন্তু এটার উপর ডিপেন্ড করে কিন্তু অন্যান্য জিনিসগুলা ইভালুয়েট হয়। তো কিভাবে আপনি একটা মোটিভেশন লেটার রেডি করবেন এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি হালকা। মোটিভেশন লেটারটা হচ্ছে কি, বা এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, এটা জিনিসটা হচ্ছে আপনি কেন অ্যাপ্লাই করছেন আর কেন বুঝতেছেন এই প্রোগ্রামটা আপনার জন্য বেস্ট, এই জিনিসটা আপনি সুন্দর করে বুঝিয়ে দেওয়া। কিভাবে বুঝবেন এইটা, ইউটিউবে গেলে দেখবেন এক একজন এক এক ধরনের স্টাইলে দিচ্ছে। আমি একটা ধরনের একটা স্টাইল দেখাবো, এটা মোটামুটি আমার স্টাইলটা এরকম ছিল। এবং গত বছর আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি ফুল ফান্ড ওই সময় পেয়েছিলাম না, আমি হাফ ফান্ড পেয়েছিলাম। ওই সময় এই স্টাইলটাই ছিল। তো ওই স্টাইলটা থেকে কি ইমপ্রুভমেন্ট করলাম, তার কারণে ফুল ফান্ড পেয়েছি আলহামদুলিল্লাহ, ওই জিনিসটাও আমি আলোচনা করে ফেলবো। সো প্রথম হচ্ছে আপনি একটা গ্রিটিংস দিবেন, যে হ্যালো বা ডিয়ার ইরাসমাস মুন্ডো স্কলারশিপ কমিটি, আই উড লাইক টু, বা আমি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছি, কোন প্রোগ্রামের নাম, ওই প্রোগ্রামের নাম, এজ এ ইরাসমাস স্কলার, এটা দিয়ে দিলেন, মানে সালাম টালাম দিয়ে দিলেন আর কি ওদেরকে, যে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি জানাবেন। তারপরে স্টেপে আপনি জানাবেন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি। ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি হইতে পারে, মানে মনে করেন এই বিভিন্ন ধরনের কাহিনী হইতে পারে। যে ইন্ডিয়ান আইডল দেখছেন তো সবাই, ইন্ডিয়ান আইডল দেখছেন না, যে মার শাড়ি কিনতে চাচ্ছিলাম, টাকা পয়সা ছিল না, কিন্তু পরে দেখলাম ইন্ডিয়ান আইডল চলতেছে, এই ইন্ডিয়ান আইডল যদি আমি জিতে যাই তাহলে মাকে একটা শাড়ি দিতে পারবো। এটা কিন্তু একটা ইমোশনাল স্টোরি। এই ইমোশনাল স্টোরি কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন আপনার আপনার এই প্রোগ্রামের ক্ষেত্রে। যেমন হচ্ছে মনে করেন আপনার রাস্তা, মনে করেন প্রোগ্রামের নাম হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। হ্যাঁ, এখন আপনার মনে করেন বাসায় দাদু ছিলেন, দাদু হঠাৎ করে শ্বাসকষ্ট বাড়ছে, শ্বাসকষ্ট বাড়ছে, জ্যামের ওই যে হঠাৎ করে নিয়ে গেলেন ওনাকে, হসপিটালে খুব বেশি বাড়ছিল, কিন্তু রাস্তাঘাটে অনেক পলিউশন ছিল, পলিউশন থাকার কারণে মানে ওনার শ্বাসকষ্ট আরো বেড়ে গেছে। বাসা হসপিটালে নিলেন, নিয়ে যাওয়ার পর দেখা গেল যে ওনার অবস্থা খুবই খারাপ। তো আপনি মনে মনে চিন্তা করলেন যে ওনার অসুস্থতা বাড়লো, এই যে পলিউশন কেন, এই জিনিসটাকে কিভাবে রিমুভ করা যায়। রিমুভ করতে মাথায় চলে আসলো যে আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেল একটা সলিউশন। হ্যাঁ, এই সলিউশনটা আবার ইলেকট্রিক ভেহিকেল নামে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের সাথে আপনি রিলেট করে দিলেন, যে আমি এরকম এরকম চিন্তা করেছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম যে এটার সলিউশন হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। যেটার ইচ্ছা, যেটার মোটিভেশন আপনাদের প্রোগ্রামের সাথে ফুললি অ্যালাইন করে, যার কারণে আমি চাচ্ছি যে আমি এই নলেজ গুলা গ্যাদার করে আমি আমার দেশে এসে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব। এই দেখেন কোনো না কোনো ভাবে আপনি রিলেট করে ফেললেন কাহিনীকে। এইভাবে কিন্তু আপনি একটা সুন্দর কাহিনী রেডি করতে পারবেন। কাহিনী বেসড আমি যতটুকু দেখছি, বেশিরভাগ মানুষের এই অ্যাপ্লিকেশন ইরাসমাস বা ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ ক্ষেত্রে ওরা চায় কেন অ্যাপ্লাই করছেন, মানে একটা পার্টিকুলার ইনসিডেন্ট, কোনো কারণ, ওই কারণটা যদি আপনি ভালোভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু মোটামুটি অ্যাকসেপ্টেন্সের একটা চান্স চলে আসে। একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি রেডি করলেন, ওই স্ট্যান্ড কিভাবে আপনাকে মোটিভেট করলে অ্যাপ্লাই করার জন্য, প্রোগ্রামের সাথে কিভাবে রিলেট করলো ওই জিনিসটা করলেন, মোটিভেশন। দেন আপনি চলে গেলেন আপনার কিভাবে আপনার এই প্রোগ্রামটা ব্যাচেলার্স লাইফের সাথে রিলেভেন্ট। আপনি সবকিছু রিসার্চ করে দেখাইলেন ওদেরকে যে এই জিনিসটার সাথে আমার রিলেভেন্ট, ওই জিনিসটার সাথে আমার রিলেভেন্ট। আপনার প্রোগ্রামটা হচ্ছে ফোকাস মেশিন লার্নিং, আমি এই প্রোগ্রামে আমি আন্ডার গ্রাজুয়েট লাইফে এই কাজ করেছিলাম, ওই কাজ করেছিলাম যেটা মেশিন লার্নিং এ ছিল, আমি একটা পাবলিকেশন করেছি বা পাবলিকেশন আন্ডার প্রসেসে আছে, ওই জিনিসটা ওটার সাথে ছিল। এই জিনিসটা সুন্দর করে টেকনিক্যাল এসপেক্টে বুঝাই দেওয়া। দ্যাটস ইট, মোটামুটি রিলেভেন্ট। তারপর আপনি একদম পার্টিকুলারলি দেখাবেন যে আপনার প্রোগ্রামে বলেছে মেশিন লার্নিং এর ওই অ্যাসপেক্টটা নিয়ে গুরুত্ব দেওয়া হবে। আর আমারও একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টের সাথে মেশিন লার্নিং এর অ্যাসপেক্টটা মিলে যাচ্ছে, মানে সেম টু সেম দেখালেন যে তুমি যা পড়াতে যাচ্ছ আমি সেটা অলরেডি, আমি এগুলো আমার আন্ডার গ্রাজুয়েট লাইফে ছিল, ওই জিনিসটা আপনি বুঝিয়ে দিলেন আর কি। দ্যাটস ইট, মোটামুটি একটা গ্রিপ রেডি হয়ে গেল। দেন হচ্ছে ফিউচার প্ল্যান লিখবেন। ফিউচার প্ল্যানে আপনি কি করবেন, মানে এখানেও একটা হালকা
মানে পাম্প পোস্টিং আর কি দিবেন আর কি, যে আপনাদের কোলাবোরেশন যদি আমি করি তাহলে অনেক জিনিস জানতে পারবো, এই সেই অনেক জিনিসগুলো সুন্দর করে বুঝিয়ে দিবেন ওদেরকে একটা ছোট্ট প্যারাগ্রাফে, যে আপনাদের একাডেমি রিসার্চ অনেক ভালো, যেটা যদি আমি জানতে পারি তাহলে আমি দেশে এসে এই কাজগুলো আমি অন্যান্য জিনিসে প্রয়োগ করতে পারবো, বা আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম রেডি করব যেখানে টিচিং এর মাধ্যমে আনপ্রিভিলেজ যারা ছিল ওদেরকে আমি পড়াশোনা শিখিয়ে দেবো, ওরা যাতে শিখতে পারে। এই জিনিসগুলো সুন্দর করে বুঝিয়ে দিলেন, মানে আর কি রিকোয়েস্ট করা আর কি, যে প্লিজ মুঝে লেলো, যে কোনো জিনিসটা বুঝিয়ে দিলেন যে আমাকে নিয়ে নেন তাইলে কিছু একটা হয়ে যাবে আর কি, ওই জিনিসটা আর কি বুঝিয়ে দেওয়া। সো এই হচ্ছে মোটামুটি জিনিস। দেন হচ্ছে আপনি প্রোগ্রামে কিভাবে, এই যে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম বললাম, প্রোগ্রাম পাবেন কোথায় সেটা তো একটা বিষয়। সো আমরা চলে যাবো এখন লাইভ ডেমনস্ট্রেশনে চলে যাবো, কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা কিভাবে আপনি এটা খুঁজবেন আপনার রিলেভেন্ট প্রোগ্রামটা। সো এসে আশা করি দেখা যাচ্ছে আমার স্ক্রিন, রাইট? জি ভাইয়া। হ্যাঁ। সো আমরা চলে যাব গুগলে গিয়ে সার্চ দিলাম ইরাসমাস মুন্ডুস ক্যাটালগ, ক্যাটালগে গিয়ে ক্লিক করলাম, এটা চলে আসবে প্রথমেই। যদি না আসে তাহলে ভিতরে ইরাসমাসের এই প্রোগ্রামে যাওয়ার পর অপরচুনিটিস লেখা থাকে, ওইখানে ক্লিক করলে পেয়ে যাবেন। গেলে নিচে যাবেন, একটু নিচে যাওয়ার পর দেখবেন সার্চ দ্য কোর্স ক্যাটালগ, দিলেন ক্লিক। ক্লিক করার পর একটু নিচে যাওয়ার পর এইখানে আসবে ফিল্টার, বা এগুলো ইউটিউবে পাওয়া যায় কিন্তু কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস এ আপনি গিয়ে সার্চ দিবেন। কি সার্চ দিবেন এটা আপনি জানেন, মানে আপনার ফিল্ড রিলেটেড। মনে করেন আপনি লিখলেন মেশিন লার্নিং লিখে দেন সার্চ, নিচে আছে সার্চ বাটন, আপনি আরো কিছু করতে চাইলে দিতে পারেন। এই যে এখানে আসে কিছু আসছে মেশিন লার্নিং রিলেটেড কিছু প্রোগ্রামস গুলো আসছে, থিওরিটিক্যাল কেমিস্ট্রি, কম্পিটিশনাল মডেলিং, ইউরোপিয়ান মাস্টার্স ইন সাস্টেনেবল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল মাস্টার অফ অ্যাডভান্স মেথড এন্ড পার্টিকল ফিজিক্স। মনে করেন আমি সেকেন্ডটা আমার নাম পছন্দ হয়েছে, ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ওই প্রোগ্রামে চলে যাব, ওই প্রোগ্রামের আলাদা একটা ওয়েবসাইট আছে, ওই প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে চলার পর আপনার প্রথম কাজ কি, একাডেমিক অফার, এই জিনিসগুলো দেখবেন, মোবিলিটি কোন কোন কান্ট্রিতে থাকবে, মানে একই ভার্সিটিতে কিন্তু শেষ হবে না, কয়েকটা ইউনিভার্সিটি জয়েন্ট মাস্টার্স বললাম, বিভিন্ন মানুষ আসবে। সো এই জন্য বিভিন্ন ইউনিভার্সিটি কোলাবোরেশন থাকে, এই জায়গায় গিয়ে আপনি স্ট্রাকচার নিয়ে একটু ওভারভিউ জানতে পারবেন, এই প্রোগ্রামটা কি, কত ডিগ্রির, M1 M2, মানে M1 মানে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলো আর কি বোঝায়, মাস্টার্স এর এই জিনিসটা কি না কি সব কিছু ডিটেইল দেওয়া আছে। আপনি পড়লেন, পড়ার পর বুঝতে পারলেন যে এটা আপনার রিলেটেড কি না। অ্যাডমিশনে গেলেন, অ্যাডমিশনে যাওয়ার পর এখানে চলে আসবে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, আপনার কি কি দরকার, আপনি অ্যাপ্লাই করতে হলে আপনার কি কি প্রয়োজন, এই যে এখানে দেওয়া আছে কি কি প্রয়োজন, যে এই জিনিসগুলো দরকার হচ্ছে, স্পেসিফিক্যালি এই জিনিসগুলো প্রয়োজন। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ যারা এরা পারবে অ্যাপ্লাই করতে, ইলেকট্রনিক এই এরা এরা মানে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে, মানে আপনি এলিজিবল হয়ে গেলেন, আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনি এলিজিবল হয়ে গেলেন। ইংলিশ লেভেলের কি প্রয়োজন, এই যে লেখা আছে কি কি প্রয়োজন আছে, ইংলিশ ফ্লুয়েন্ট ইন ইংলিশ কিভাবে, অ্যাপ্লিকেশন হুজ নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ নট ইংলিশ রিকোয়ার্ড টু, এই জিনিসগুলো দিতে হবে। IELTS 6.5 অথবা একাডেমিক ভার্সন। এইখানে গিয়ে দেখেন এই জায়গায় কিন্তু মোটিভেশন যে মই যেটা বলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কোনো উল্লেখ নাই, তার মানে আপনি এই জায়গায় এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিতে পারবেন না, আইএলটিএস দিতে হবে। মানে হচ্ছে প্রোগ্রাম টু প্রোগ্রাম ভেরি করে, তো তাহলে প্রোগ্রাম টু প্রোগ্রাম আপনি দেখবেন যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন চায় কি চায় না। নলেজ অফ ফ্রেঞ্চ ইটালিয়ান ইজ নট ম্যান্ডেটরি, একজন যে বলছিলেন না যে দরকার কি না, এইটার জন্য যে না দরকার না, ম্যান্ডেটরি না, বাট ইজ কনসিডার, এগুলো পরের জিনিস, এগুলো দরকার নেই। হাই মোটিভেশন, অনলাইন কিভাবে সাবমিশন করতে, অনলাইন ফর্ম থাকবে, অনলাইন ফর্মে গিয়ে আপনি সাবমিশন করবেন। কমপ্লিটেড অ্যাপ্লিকেশন, যা যা করে কারিকুলাম বাইবা, ওই যে বাইটা দেওয়া আছে ইউরোপাস ফর্মেট, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, সব জিনিসগুলো এখানে দেওয়া আছে। ক্যান্ডিডেটস ওখানে এই যে 31, যারা 31-এর এখানে সবকিছু ডেডলাইন পর্যন্ত দেওয়া আছে, কোন জায়গায় কি করতে হবে না করতে হবে সবকিছু মোটামুটি রিলেটেড। তারপরে হচ্ছে মোটিভেশন লেটার, আপনি যে লেখা শুরু করলেন কেন অ্যাপ্লাই করছেন, সেটা কত পেজের হবে বা কত ওয়ার্ডের হবে, এখানে লেখা আছে। সেটা হয়তো হবে কমপক্ষে মানে সর্বোচ্চ 500 ওয়ার্ড, মানে মোটামুটি 1 পেজ ধরে নেন। তো আপনি যখন রেডি করবেন নিজের জন্য মোটিভেশন লেটার, প্রথম তো 2 পেজের রেডি করবেন, কারণ ওইটা পরে পিউরিফাই বা সার্টিফাইড হতে হতে 1 পেজে চলে আসবে। সো এটা রেডি করলেন। রেকমেন্ডেশন লেটার কিভাবে কার কাছ থেকে আনতে হবে সবকিছু দেওয়া আছে, টাসপোর্ট এভরি ডিটেইলস টু দ্য পয়েন্ট দেওয়া আছে। সো আই হোপ এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এই যে ডেডলাইন দেওয়া আছে, এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হলে কোন দিন ডেডলাইন, প্রোগ্রাম স্টার্ট হবে
নভেম্বরে এবং ডেডলাইন হচ্ছে 15 ফেব্রুয়ারি। মানে এটা গত বছর একটা ছিল, মানে নেক্সট ইয়ারে আবার ওপেন হবে, মানে তো এই বছরের 15 নভেম্বর এটা ওপেন হবে। তো যাদের যাদের অলরেডি শেষ হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারেন, আর যাদের শেষ হচ্ছে বা হয়ে যাবে তারাও অ্যাপ্লাই করতে পারেন, কারণ আমি তো বললাম ওই সিস্টেমটা আছে। সিলেকশন কবে দিবে? এন্ড অফ মার্চ 2024, মানে নেক্সট ইয়ার এটা হবে 2025। সো আই হোপ এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এখানে ইন্টারভিউ সিস্টেম আছে। আমি প্রোগ্রামে যেটাতে অ্যাপ্লাই করেছিলাম ওটাতে ইন্টারভিউ ছিল না, সো ইন্টারভিউ লাগে না, ডিরেক্ট আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখানে কিন্তু আবার ইন্টারভিউ আছে, ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে বেশি কিছু জিজ্ঞেস করে না, ওই মোটিভেশন লেটার আর সিভিতে যা যা দিয়েছেন ওই জিনিস নিয়েই আলোচনা করে। মানে ওদের কাছেই ওই দুই জিনিসটাই ডকুমেন্ট হিসেবে থাকে। ওইখান থেকে ঘুরায় পেঁচে আপনাকে কোয়েশ্চেন করবে যে আপনি কি করলেন না করলেন, ওই জায়গায় কি করেছেন। তার মানে হচ্ছে আপনি যখন ইন্টারভিউতে ফেস করবেন, সিভি এবং মোটিভেশন লেটারে আপনি মুখস্থ, মানে আপনি হাফেজ হয়ে যেতে হবে, যা যা দিয়েছে সবকিছু এদিক সেদিক উল্টায় পাল্টায় যা কিছু জিজ্ঞেস করেন আপনি যাতে পারেন। এই হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশনের প্রসেস। তো ওয়েবসাইটে মানে হচ্ছে প্রোগ্রাম সিলেক্ট করবেন, গো টু দেয়ার ওয়েবসাইটে যাবেন, ফিল আপ করবেন রিকোয়ারমেন্ট, দেন হচ্ছে অ্যাপ্লাই করা। এটা হচ্ছে মোটামুটি একটা আনুমানিক ধারণা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আই হোপ মোটামুটি বুঝতে পারছেন। তারপরেও যদি কোয়েশন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমি সাথে সাথে আনসার দেওয়ার চেষ্টা করবো। এন্ড দেন হচ্ছে আমি যেহেতু আপনাদের ভাই, ব্রো টিপস যেটা বলে, আমি এখানে প্রফেশনাল টিপস দিব না। ব্রো টিপস হচ্ছে প্রোগ্রাম সিলেক্ট করার ক্ষেত্রে খুব ওয়াইজলি সিলেক্ট করবেন। আপনি যত ইচ্ছা তত প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারছেন। এর জন্য না যে আমি সব প্রোগ্রামে অ্যাপ্লাই করে ফেললেন, করে আর তেমন একটা লাভ নাই। সো আপনি কি করবেন, ভালোভাবে চিন্তা করবেন, এই আমার এক্সপার্টিস, ওইটা আমি পারি, আচ্ছা এই রিলেটেড একটা প্রোগ্রাম পেয়ে গেছি আমি, ওই রিলেটেড আর একটা ক্লোজলি রিলেটেড, ওকে 4-5টা প্রোগ্রাম আমি পেয়ে গেছি। তাইলে আপনি মোটামুটি একটা নির্ধারণ হয়ে গেলেন। আমি যে কাজ করেছিলাম, কম্পিউটারে যাবেন, 5টা ফোল্ডার রেডি করবেন যে যে প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। 5টা প্রোগ্রামে অ্যাপ্লাই করলেন, মানে ফোল্ডার রেডি করলেন, আর প্রতিটা প্রোগ্রাম বা ফোল্ডারের ভিতরে আপনি সুন্দর করে সিবি মোটিভেশন এসব জিনিসগুলো রাখবেন, মানে সব যাতে সেপারেট থাকে। দেন করবেন কি, একই সাথে সব জায়গায় অ্যাপ্লাই করবেন না। যেটা বেশি নিয়ার বাই ডেডলাইন ওইটার জন্য, প্রতিটা প্রোগ্রামের জন্য, যেহেতু আমরা সবার ক্ষেত্রে সর্বপূর্ব ক্ষেত্রে হচ্ছে একটা সিবি, একটা মোটিভেশন লেটার, এই সব জিনিসের জন্য একটা নর্মাল সিবি এবং মোটিভেশন লেটার রেডি করবে। সবটার জন্য আলাদা করতে হবে না। কিভাবে আলাদা করবেন সেটা এখন আমি বলছি। সবকিছু রেডি করে ফেললেন, রেডি করার পর প্রতিটা প্রোগ্রামের নাম তো আলাদা ফোল্ডার রেডি করা আছে। ওই প্রোগ্রামে মনে করেন একটা প্রোগ্রামের ডেডলাইন হচ্ছে 15 নভেম্বর। এখন আপনি কি করবেন, 12 নভেম্বর অথবা 11 নভেম্বর ওই প্রোগ্রামের জন্য বসবেন। বসার পর কি কি দরকার হয় প্রোগ্রামে, কারণ সবকিছু আপনি রেডি করে ফেলছেন, জাস্ট এডিট করবেন ও প্রোগ্রাম রিলেটেড। সিভিটা রেডি করবেন, সিডিপিটা রেডি করার পর অলরেডি রেডি করা আছে, ওই প্রোগ্রাম রিলেটেড কিভাবে রেডি করবেন একটু এদিক সেদিক করবেন। ওই প্রোগ্রাম চাচ্ছে ডিপ লার্নিং, তাহলে ডিপ লার্নিং রিলেটেড আমি কিছু জিনিসগুলো অ্যাড করব, অন্যান্য জিনিসগুলো রিমুভ করে ফেলবো। এটা সেভ করে ফেললেন। মোটিভেশন লেটারে ডিপ লার্নিং রিলেটেড চাচ্ছে, আমি রেডি করছি ডাটা সায়েন্স রিলেটেড অথবা মেশিন লার্নিং রিলেটেড, তাহলে ওই জিনিসগুলো ইরেজ করে আমি অন্য জিনিসটা রেডি করব। সো এভাবে আপনি হচ্ছে প্রতিটা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা ভাবে একই ফরম্যাট রেডি, মানে একই ফরম্যাটকে সামনে রেখে জাস্ট কন্টেন্ট ওয়াইজ গুলো ডিফারেন্ট করে একই জিনিসটাকে শুধু এডিট করে করে আপনি প্রোগ্রাম ওয়াইজ মানে রেডি করলাম। তো 15 নভেম্বর হচ্ছে আপনার ডেডলাইন। তার মানে আপনি বসলেন 11 নভেম্বর, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পেলেন, 4 দিন এই প্রোগ্রাম নিয়ে ডুবে থাকবেন। কোনো ফ্লো যাতে, কোনো জিনিস যাতে মিস না যায়, A to Z ওই জিনিস নিয়ে কথা বলতে বলতে মানে মাথায় থাকতে থাকতে মোটামুটি শেষ। তারপর মনে করেন আপনি মোটামুটি রেডি যে না আমি অ্যাপ্লাই করতে পারবো। 15 নভেম্বর একদম লাস্ট টাইমে সুন্দর করে, লাস্ট টাইমে না 2-3 ঘন্টা আগে বসলেন, সুন্দর করে অ্যাপ্লিকেশনটা করে মানে অ্যাপ্লাই করে ফেলবেন। 1 ঘন্টা লাগে অ্যাপ্লিকেশন করতে, সবকিছু অনলাইনে দেওয়া থাকে, দেখে দেখে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ডু নট অ্যাপ্লাই টুগেদার ইন অল দ্য প্রোগ্রামস। এটা মানে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড আছে 3-4টা ফ্রেন্ড একসাথে চলাফেরা করেন, থিসিস পার্টনার, জানের জিগার, মানে মানে হচ্ছে আপনার মানে একজন ঘুমাইলে আপনি ঘুমায় পড়েন, এরকম অবস্থা, খুবই মানে ভালোবাসা মাখামাখি অবস্থা, একজনকে ছাড়া কিছুই করতে পারেন না। তাদের ক্ষেত্রে বলবো আমি, প্রোগ্রাম সিলেক্ট করেন, সিজিপি মনে করেন আপনাদের সমানই, সবকিছু আপনাদের সমানই বা ডিফারেন্ট আছে, একই প্রোগ্রামে আপনারা সবাই অ্যাপ্লাই করবেন না। কেন? কারণ আপনার ফ্রেন্ডের সাথে তো আপনার প্রোফাইল অলমোস্ট মিল, তাহলে আপনাকে আইডেন্টিফাই করবে কেমনে? মানে 3জনই তো সেম, তাহলে 3জনকেই নিবে না। এই জিনিসটা আমার সাথে হয়েছিল। আমি গত বছর, আমরা 3জন ফ্রেন্ড ছিলাম, একই প্রোগ্রামে আমরা অ্যাপ্লাই করেছি, একইভাবে রিজেক্ট খেয়েছি, আবার একই প্রোগ্রামে আবার একইভাবে আমরা কনসোর্টিয়াম স্কলারশিপ পেয়েছি। সো হইলে হবে, না হইলে হবে না। কারোর কি সিলেক্ট করেন ফুল ফান্ড কিন্তু জীবনে হবে না। ফুল ফান্ড পাইতে হলে কিন্তু আলাদা আলাদা ভাবে
আমরা কিন্তু ডিসিশন নেই এই বছর যখন অ্যাপ্লাই করি, আমরা ডিসিশন নিয়ে ফেলি ফ্রেন্ডরা যে ভাই আমরা ফ্রেন্ড ঠিক আছে, আমরা আজীবনের ফ্রেন্ড, কিন্তু এই জায়গায় আমরা একটু স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস কি, নিজের জন্যই ভালো করতে হবে। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পাতে চলে গেলাম, মানে একই জায়গায় আমরা অ্যাপ্লাই করলাম না, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অ্যাপ্লাই করলাম। আলহামদুলিল্লাহ আমাদের একটা সুন্দর রেজাল্ট আসছে। ট্রাই টু ফলো হোয়াট দ্য প্রোগ্রাম ওয়াজ। ওই যে প্রোগ্রামের একাডেমি ডিসক্রিপশন দেখাইছিলাম না, ওই প্রোগ্রামে গিয়ে দেখবেন কি কি চায়, ডিটেল লিখে দেয় কিন্তু। ওয়ার্ক এক্সপিরিয়েন্স চায়, অথবা মোটিভেশন লেটার চায়, এরকম চায়, বা ওই জিনিসটা চায় সিভিতে এই জিনিসগুলো ফুটায় তোলার জন্য চাচ্ছে, এই জিনিসগুলো সুন্দর করে উল্লেখ করা থাকে প্রোগ্রামের ডিটেলসেই। ওই জিনিসগুলোকে আপনি ডিলিট করবেন সিভি এবং মোটিভেশন লেটারে, তাইলে কিন্তু মোটামুটি একটা ওদের মতনই হয়ে গেল আপনার। আর প্রিপেয়ার ইউর সিভি এন্ড মোটিভেশন লেটার ইউনিকলি, লাইক যেটা আমি আগে দেখেছিলাম যে আপনি কাজ করেন নাই তারপরও আপনি সুন্দর করে দেখাইলেন কিভাবে আপনি কাজ করেন। কোনো মিথ্যা কথা নাই কিন্তু, সত্য কথাকে সুন্দর করে আর কি রেডি করে। ডেকোরেশন দেখছেন না 5 স্টার রেস্টুরেন্টে, এই সমোসাকে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করে দেয়। সমোসা তো সমোসাই, বা বাইরে যে খাবেন 5 স্টারের সেমটাই খাবেন, কিন্তু সাথে পুদিনা পাতার একটু সুন্দর সস, মেয়োনিজের সস, তারপর এই টমেটো সস সুন্দর করে একটা পরিবেশন করে বড় একটা টেবিলে একটা ছোট্ট একটা সমোসা সুন্দর করে আপনাকে দেবেন। এটা কিন্তু 5 স্টারের খাবার, আপনি কিন্তু খাচ্ছেন না। সো আমরা নিজের প্রোফাইলকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা, মানে কন্যাদান বলে না, কন্যাদান, কন্যাকে বিয়ে যখন আপনার, আপনি মনে করেন বাবা মেয়েকে বিয়ে দেওয়ার সময় কিন্তু সুন্দর সুন্দর ধুমধাম করে বিয়ে দেয়, এইরকম আপনার সিভি মনে করেন আপনার কন্যা, সুন্দর করে ধুমধাম করে একটা সাবমিট করছেন। এটাই হচ্ছে মূলত আমার। যদি কোনো কোয়েশন থাকে তাহলে কোয়েশন করতে পারেন। আমার মোটামুটি প্রেজেন্টেশন এখানে শেষ। ধন্যবাদ সবাইকে টাইম দেওয়ার জন্য। এখন আমি ফ্লোরের কাছে চলে যাচ্ছি, নেক্সট টু দ্য ফ্লোর। Thank you so much, Bhai, for sharing such invaluable knowledge and practical tips with us. I'm pretty much sure our audience has so many questions. Now we will again move to the Q&A session. Please start asking your questions one by one. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কোনো কারণে যদি আপনাকে প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের মোটিভেশনাল লেটার বা কোনো কিছুর জন্য মানে রিভিউর জন্য, সেখানে কি আপনি অ্যাভেলেবল থাকবেন কিনা, আর রেফারেন্সে কি আপনাকে আমরা কল করতে পারি কিনা, আর যদি আপনার সাথে কমিউনিকেট করার সুযোগ থাকে হ্যাঁ, তো তাহলে কিভাবে এখানে পাবো? হচ্ছে, হ্যাঁ, তো আমি আমার ফেসবুক লিংক দিয়ে দিচ্ছি। তো আপনারা আমাকে নক করতে পারেন, তবে আমি একটা শর্ত দিয়ে দিচ্ছি, শর্ত না আর কি। তো আপনি যখন নক করবেন অবশ্যই আপনার পরিচয় দিবেন, স্বাভাবিক, আমি যাতে জানতে পারি যে আপনি আমার ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটির আমার ছোট ভাই। সো আর সেকেন্ড কথা হচ্ছে, আমি কিন্তু সাথে সাথে অনেক সময় রিপ্লাই দিতে পারি না, যে ক্লাস টাস থাকে তো ওইটার জন্য পারি না। তো আমি যখন ফ্রি হব আমি কিন্তু বলে দিব যে ভাই আমি যখন ফ্রি হব ওই সময় সুন্দর করে রিপ্লাই দিব। মনে করেন আমি আপনার মেসেজ সিন করে ফেলছি, মাইন্ড করবেন না, আমি কিন্তু রিপ্লাই দিব, আবার ঘুরে ফিরে এসে রিপ্লাই দিব। আর হেল্পের কথা হচ্ছে, আমি হচ্ছে নর্মালি প্রথম মানে যারা এখনো পর্যন্ত অনেকে এই বছর অ্যাপ্লাই করছে আর কি, আলহামদুলিল্লাহ এই বছর ইরাসমাসের অ্যাপ্লিকেশন অনেক বেশি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে। তো যারা যারা হেল্পের জন্য আসছেন বা জানতে চাচ্ছেন, সো আমি তাদেরকে প্রথম বলি আপনার নিজেরটা রেডি করে আসেন, তারপর আমি কিন্তু ওই যে জিনিসগুলো আমার কাছে খটকা লাগে ওই জিনিসগুলো বলি যে এই জিনিসটা অন্যরকম হলে ভালো। একদম শেষ পর্যায়ে কিন্তু আমি একটা, যখন নিজেরটা রেডি হয়ে যায়, মানে একদম মনে করেন আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনার মোটামুটি রেডি হয়ে গেছে, একদম শেষে কিন্তু আমি মোটামুটি একটা ওভারঅল ভিউ দিয়ে তারপর বলি যে অ্যাপ্লাই করতে পারেন আর কি। সো আপনি আমাকে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি যতটুকু চেষ্টা করি আপনাকে হেল্প করার চেষ্টা করবো। আমিও কারো কাছ থেকে জানছি এই জিনিসগুলো, অবশ্যই আমি শেয়ার করতে পছন্দ করি, সো আপনি জানতে পারেন। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু ভাইয়া, আমার জি ভাই। কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া আপনি একটু আগে বলছিলেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে ভাইয়া আমরা তো অনেকে ক্লাবের সাথে জড়িত, যেরকম ভাইয়া অনেকে পাবলিসিটি কোঅর্ডিনেটর, ওয়েবমাস্টার বা শেফ রিপোর্টিং হ্যাঁ, এক্সিকিউটিভ, অনেক কিছুই, মানে এইগুলা কি ভাইয়া মানে মানে কাজ মানে এখন আমি যদি বলি এই জিনিসগুলোকে কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে রাখা সুন্দর দেখায়,
কাজ হিসেবে ধরা যাবে, তবে আই থিঙ্ক কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে একটা সুন্দর দেখায়। আমি এরকম রাখছি, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে এই জিনিসগুলো আগে রাখছি। যাই করি না কেন আমি বেশিরভাগই ক্ষেত্রে আমি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস রাখছি। আমি কোনো এই জিনিসগুলোকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে অ্যাড করি নাই। সো এটা আমার পার্সোনাল অপিনিয়ন মতে কো কারিকুলামের রাখা উচিত, সুন্দর দেখায়। আর একবারে যদি মনে করেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, আপনি কিন্তু চাইলে কিন্তু আপনার সুপারভাইজার যে থাকবেন ওনার সাথে কিন্তু একটা লেটার নিতে পারেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। লাস্টে 6 মাস কাজ করবেন না, ওইটা কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাজ হবে। জি ভাইয়া। এটা কিন্তু আমার ভার্সিটিতে কিন্তু আমাদের রুলস নাই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সো এটা হচ্ছে আপনি স্যারের সাথে কথা বলে, স্যার যদি এগ্রি থাকেন তাহলে করতে পারবেন আর কি, যদি স্যার চান। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই। নেক্সট আর প্লিজ। কোনো হ্যাঁ, এই যে অনেক লম্বা সেশন হয়ে গেছে তো সবার বোরিংনেস চলে আসছে। আচ্ছা, তো আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে মাস্টার্স কমপ্লিট, সেই ক্ষেত্রে কি সে প্রায়োরিটি পাবে, বা নাকি মাস্টার্স এর এই ডিগ্রিটা হচ্ছে স্কিপ করা হবে আর কি? না না, সমস্যা না, মাস্টার সহ আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। ওই সেম কাজই আর কি, সুন্দর করে দেখানো আর কি। আপনি আরো বললেন যে মাস্টার্স করার পর আপনি আরো এডিশনাল নলেজ এড হয়েছে আপনার, যার কারণে যে প্রোগ্রামে মানে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই প্রোগ্রাম আরো রিলেভেন্ট হয়ে গেছে আপনার জন্য। সো এটা কোনো প্রবলেম না, মাস্টার্স থাকা সত্ত্বেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনি যদি ইরাসমাস পেয়ে গেছেন বা অন্য কোনো স্কলারশিপ পেয়ে গেছেন, ওই ক্ষেত্রে একটু সমস্যা হয়, অ্যাপ্লাই করা যায় না। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। উম, ভাই ওই যে ভলেন্টিয়ার ওয়ার্কের ক্ষেত্রে যে বললাম বা কমিউনিটি সার্ভিসের ক্ষেত্রে সেটা তারা মানে কেমন সময় থেকে ক্যাপচার করে? যেমন ধরেন অনেকে তো আছে স্কুল লাইফ থেকেও ভলেন্টিয়ার ওয়ার্কে আছে, ওগুলোও কি শেয়ার করা যায় কি না? বুঝি নাই, আবার একটু বলেন। বলতে অনেকে তো আছে আপনার হচ্ছে স্কুল লাইফ থেকে বা কলেজ লাইফ থেকেও ভলেন্টিয়ার ওয়ার্কে আছে, তো ওইগুলো হ্যাঁ, ভলেন্টিয়ার হিসেবে আমি শো করতে পারা যায় কিনা বা কমিউনিটি সার্ভিস? যদি আউটস্ট্যান্ডিং কিছু থাকে তাহলে অবশ্যই। আর নর্মালি ওই অ্যাওয়ার্ডস বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে মোস্টলি রিলেভেন্ট থাকবেন আর কি আপনার ভার্সিটিতে কি কি। কারণ নর্মালি ওই যে আমাদের একটা থাকে না, ওই যে এইচএসসি তে এ প্লাস পেয়েছিলাম, এইচএসসি তেও এ প্লাস পেয়েছিলাম, ওইটা না তেমন একটা ইফেক্ট করে না আর কি মানে বিদেশে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। ব্যাচেলার্সে আপনি কি ছিলেন, ওইটা বেশি ইফেক্ট করে। সো আমার আর কি সাজেশন থাকবে আর কি, যে ব্যাচেলার্সে আপনি কি কি করলেন না করলেন ওইগুলো আপনি দেখাবেন। যেমন মনে করেন আপনি সেমিনার্স এবং অনেক কাজ করলে আপনি কিন্তু একটা পোর্শন এড করতে পারবেন, সেমিনার্স এন্ড কনফারেন্সেস। এখন বলবেন আমি তো কোনো কোনো সেমিনার কোনো কোনো জায়গায় অ্যাটেন্ড করিনি। এই যে আপনি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, এটা কিন্তু একটা সেমিনার। এটা কিন্তু আপনি আপনার সিভিতে কিন্তু অ্যাড করতে পারবেন যে আপনি এই ধরনের সেমিনারে আপনি ছিলেন। সো আপনার ভার্সিটিতে কোনো না কোনো ভাবে কিন্তু আপনি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ডেড ছিলেন, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন না, হয়তো বা আপনার কাছে ডকুমেন্টেশন নাই, বা আপনি হয়তো এটাকে কাউন্ট করছেন না। ওই জিনিসগুলোকে ইউটিলাইজ করেন, তাহলে কিন্তু আপনার অনেক প্রোগ্রামে কিন্তু আপনি ডিপার্টমেন্টের অনেক প্রোগ্রামে আসছেন, ওই জিনিসগুলো কিন্তু আপনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বলেন বা সেমিনার্স অ্যাওয়ার্ডস বলেন, ওই জিনিসে কিন্তু ভলেন্টিয়ারিং ওয়ার্ড কাজ বলেন, ওই জিনিসে কিন্তু আপনার এড হয়ে গেছে। আরেকটা জিনিস, আপনি কোনো ডিপার্টমেন্টে আছেন বা না আছেন, আপনি সরি আপনি কোনো ক্লাবে আছেন না আছেন, মানে নাম নাই এবং মনে করেন আপনার কোনো ক্লাবের আপনার নাম নাই, তার সত্ত্বেও কিন্তু আপনি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আপনি কিন্তু রিপ্রেজেন্টেশন করতে পারবেন। আই হোপ স্যাররাও এখানে এগ্রি করবেন। আপনি কিন্তু চাইলে নিজেকে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবেন, এখানে কিন্তু কোনো সমস্যা নাই, ভলেন্টিয়ারিং ওয়ার্ক হিসেবে কাজ করা এটা দেখানো যায়। সো যে যদি রিলেভেন্ট থাকে ভার্সিটিতে তাহলে বেস্ট হয়, ভার্সিটিতে থাকা সত্ত্বেও যেগুলো কাজ করছেন ওইগুলো দেখানো বেশি ভালো। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই। থ্যাংক ইউ ভাই। জি ভাই। জি ভাইয়া, আমরা হ্যাঁ ভাই। আমি আর আমার কয়েকজন ফ্রেন্ড মিলে 2022 থেকে 22-এর বন্যার পর থেকে একটা ফাউন্ডেশন মানে ক্রিয়েট করে ওইটা এখন পর্যন্ত চালাইতেছি, জি, অ্যাক্টিভলি কাজ করতেছি আমরা। তো ওইটা কি ভলান্টিয়ারি এক্সপিরিয়েন্স না আমাদের মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে? এটা এটা কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে দেখানো যাবে। জি, থ্যাংক ইউ। এটা 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 কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে দেখানো যাবে। কাইন্ড অফ তো আপনার নিজের অর্গানাইজেশন, রাইট? জি স্যার, জি ভাইয়া, থ্যাংক ইউ।
হ্যাঁ, তো এটা কিন্তু আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারেন। আশা করি এখন অন্যান্য যারা চিন্তা করতেছেন এরকম যদি আপনার থাকে, তাহলে কিন্তু এটাকে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারবেন। এই সময় আপনার একটা ডেজিগনেশন থাকবে, কিন্তু ফাউন্ডার মেম্বার সামথিং কিছু একটা থাকবে, ওইটা কিন্তু আপনার এজ এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে পারবেন। সর্বশেষ মানে, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। এলওআর নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, আমাদের কি মাল্টিপল রিকমেন্ডেশন লাগবে না একটাই যথেষ্ট? এখানে হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি আমাদের এলওআর এর একটা সিস্টেম দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লেখা থাকে যে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে আমার স্টুডেন্ট, এটার জন্য আর কি রেকমেন্ড করছে, এই টাইপের কিছু একটা লেখা থাকে। তো আমি এই জিনিসটাকে একটু অন্যভাবে ভাবে মানে আমি বেশি জায়গায় কিন্তু অ্যাপ্লাই করিনি। সো আমার কিন্তু চান্স ছিল, আমার একটা জিনিস বলে ফেলি, আমার বাসায় ছিল চান্স যে আমার তো অনেক দিন থেকে হচ্ছিল না, তো আমার বাসায় বলছিলাম যে আমি যদি 20টা প্রোগ্রামে রিজেক্ট খাই, মানে 20টা জায়গা থেকে যদি রিজেক্ট খাই, তাহলে আম্মা তুমি যেরকম বলবা ওই রকম আমি করবো। মানে আমার আম্মু বলছিলেন 20.5 যাতে আমি বিদেশ চলে যাই। তো আমার এটা ছিল না ইচ্ছা। উনি বলছিলেন যে, আমি বললাম ওনাকে, শর্ত দিলাম যে 20টা রিজেক্ট খাওয়ার পর তুমি যা বলবা তাই রাজি। তো আমার কিন্তু লিমিটেশন কম, তো আমি বাছাই বাছাই করে জায়গায় প্রোগ্রামে অ্যাপ্লাই করতাম। তো ইরাসমাসের ক্ষেত্রে আমি কি করেছিলাম, আমার স্যার ছিলেন যিনি, উনাকে মানে আমি অনেক জ্বালাইছি। তো প্রতিটা প্রোগ্রামের জন্য উনাকে আমি কিন্তু এডিট করাইতাম যে স্যার ওইখানে শুধু প্রোগ্রামের নামটা অ্যাড করে দিন, ওই প্রোগ্রামে ওই জিনিসটা করে দিন। সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। সো মানে এই জিনিসটা যদি আমি কথা বলি স্যারের সাথে যে স্যার একটু যদি আমাকে একটু সুযোগ করে দিন, তো স্যার কিন্তু যে আমি অমুক প্রোগ্রামের জন্য তারেক আনোয়ার শিকদারকে রেকমেন্ড করছি, তার মানে কি ওই প্রোগ্রামের যারা কমিটিতে ছাড়া ওরা ভাববে আচ্ছা আমার প্রোগ্রামের জন্য ওর প্রফেসরের সাথে কথা বলে আলাদাভাবে সে অ্যাপ্লাই করার জন্য একটা রেকমেন্ডেশন লেটার রেডি করেছে, তার মানে একটা ভ্যালুয়েবল হয়ে গেল। আর জাস্ট বলে দিলেন আপনার প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করলাম, জিনিসটা একটু একটু হইলেও তো ডিফারেন্স লাগে, আমি এটা ফিল করছি আর কি। যার কারণে আমি স্যারের সাথে কথা বলে প্রতিটা প্রোগ্রামের জন্য খুবই কম প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি আমি, ওই প্রোগ্রাম অনুযায়ী আমি মোটামুটি এলওআর রেডি করার চেষ্টা করেছি। তবে আপনি জেনারিক যদি এটা রেডি করেন তাহলে কিন্তু প্রবলেম না। যেমন হেড স্যার কিন্তু সবার জন্য যে পারবেন না রেডি করতে, সবার জন্য এত সময় হয় না। তো এখানে ক্ষেত্রে আপনি জেনারিক একটা রেডি করতে পারবেন, তো আপনার সুপারভাইজার যে ছিলেন, যে যিনি থিসিস এর সুপারভাইজার ছিলেন, ওনার কাছ থেকে আপনি একটু সুন্দর করে আলাদাভাবে একটা সুন্দর করে রেডি করে দিলেন। আই হোপ আপনি আনসার পেয়েছেন। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। আমরা একটা এলইউসিসি থেকে একটা ওয়ার্কশপ নিয়েছিলাম একটা সি প্রোগ্রামিং এর উপর জুনিয়রদের। তো ওইটাকে কি মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস ফেলা যাবে নাকি মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স? ওইটাতে মনে হয় 12টার মতো ক্লাস কারিকুলাম আপনি নিয়েছেন ওয়ার্কশপ? জি জি, আমরা মানে সিনিয়র স্টুডেন্টরা নিয়েছিলাম জুনিয়রদের। হ্যাঁ, তাহলে এখানে আপনি হচ্ছে সেমিনার্স এন্ড কনফারেন্স যে একটা অ্যাড করা যাবে, ওই জায়গায় আপনি কিন্তু এডিশনালি দিতে পারবেন হ্যান্ডস অন ওয়ার্কশপ দিয়ে কয়েকটা প্রোগ্রামের নাম অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা দিতে পারবেন না, আপনি এডিশনাল কোনো একটা জিনিস অ্যাড করতে পারবেন। ওকে ভাইয়া। আর ওই বন্যার সময় যে ফান্ড তুলছিল এবং সেটা কন্টিনিউ করতেছে একজন বলছিল মিজান, হ্যাঁ, ওইরকম আমরাও করছিলাম গত বন্যায়। তো ওইটার তো ভাইয়া প্রবলেম হয়েছে, এগুলার তো মানে ইয়া নাই, মানে লিগাল কোনো ডকুমেন্টেশন নাই। নাই। জি ভাই। হ্যাঁ, তো ওইটা মানে ওইটা তো কোন একটা ক্লাবের আন্ডারে হয়েছিল না? না, এইরকম না আসলে, মানে ক্লাসমেট যারা আছে তারা সবাই মিলে টাকা টুকা তুলে, ফ্রেন্ড আত্মীয় স্বজন এরকম আছে, মানে ওরকম কোনো আচ্ছা, ডকুমেন্টেশন টাইপ কিছু নেই। বুঝছি বুঝছি বুঝছি, ভলেন্টিয়ারিং এর জন্য আর কি। এই ক্ষেত্রে কিন্তু আপনি মেড আপ নাম হিসেবে ইউজ করতে পারবেন বা বেচের নাম হিসেবে যেমন আমার একটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে আমি কিন্তু সিআর ছিলাম, যার কারণে প্রোগ্রামে সব জায়গায় আমার মোটামুটি থাকতো। ব্যাচ ওয়াইজ ক্ষেত্রে আমরা কিছু জিনিস আলাদা করেছিলাম। তো আমি একটা জায়গায় লিখে রাখছিলাম যে সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ লিখে 20টার ব্যাচ ট্রিপলি ডিপার্টমেন্ট, দেন আমি কি কাজ করেছি ওই জিনিসগুলো অ্যাড করেছি। এরকম আপনি চাইলে রেডি করতে পারবেন, দিতে পারেন অ্যাড করে। ভাইয়া হ্যাঁ বলেন বলেন। আগের কোয়েশ্চেন একটা ফলো আপ। আমরা কি তাহলে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা ওই যে স্টুডেন্ট প্রিফেক্ট এগুলো কি তাহলে সেমিনার আন্ডারে রাখবো, ওয়ার্কশপের আন্ডারে, অর এজ এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে মেনশন করব? টিচিং এক্সপেরিয়েন্স এজ ইন কোচিং সেন্টার এগুলা? টিচিং অ্যাসিস্ট্যান্ট কোনো আমাদের টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এগুলো আপনি ওয়ার্ক এক্সপেরিয়েন্সে দেখাতে পারবেন। টিচিং অ্যাসিস্ট্যান্ট তো আমাদের ভার্সিটিতে হয়ই না একদমই।
জি ভাইয়া, আর স্টুডেন্ট প্রিফেক্টটা কি সেম তাইলে? বলতে বুঝি না, স্টুডেন্ট ডিফেক্টস। সেম লাইক আমি কোনো টিচারের আন্ডারে আছি, আমি হ্যাঁ ওনাকে অ্যাসিস্ট করতেছি কোয়েশ্চেন হ্যাঁ মেকিং এ বা লেকচার শিট মেকিং এ, এগুলাতে ইভালুয়েশন হ্যাঁ, এগুলা দিতে পারবেন আবার, এটা সমস্যা হবে না। এক্সপিরিয়েন্স আন্ডারে, ওয়ার্কস হ্যাঁ এক্সপিরিয়েন্স। দিতে দিতে পারবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ইভেনচুয়ালি আমার আমার যতটুকু সম্ভব আপনাদের ডিপার্টমেন্টের দুই একটা মনে হয় রিসার্চ ইনস্টিটিউশন ও সামথিং কি আছে, আমি ভুলে গেছি নামগুলা। ওইগুলোর আন্ডারে যদি আপনি কোনো কাজ করে থাকেন ওইগুলোকে রিসার্চ আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে দিতে পারবেন। ইন্ডেক্স রিসার্চ ল্যাব। সিনট্যাক্স রিসার্চ ল্যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা মনে হয় দিতে, ওইগুলো আপনি কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারেন। আমি একটু শেয়ার স্ক্রিন দিয়ে আমার কো কারিকুলাম কিভাবে ছিল এটা দেখাতে যাচ্ছি একটু। এই দেখেন, আমি কিন্তু আহামরি লেভেলের কিছু দেখাই না, আবার দেখাইছি। চেয়ারপারসন চেয়ারপারসন হিসেবে কি কি প্রোগ্রাম আমি অর্গানাইজ করার চেষ্টা করেছিলাম, ছোট্ট একটা ড্রাফট। ভাইস চেয়ার যখন ছিলাম কি কি করেছিলাম, ছোট্ট একটা ড্রাফট। এখানে কিন্তু চলে আসছে ওই যে ডিউরিং কোভিড এর ছিল, কোভিড-19 এর সময় কি কি করেছিলাম ওইগুলা চলে আসছে। সেক্রেটারি ছিলাম কোন একটা ক্লাবের, ওইটাও ছোট্ট করে চলে আসছে। ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম, ওইটাও আমি দিয়ে দিছি কি কি করছিলাম এডিশনালি। আর থিয়েটারের কথা বলছিলাম না, ও থিয়েটারের কথাও আমি এখানে অ্যাড করে দিছি, কি কি থিয়েটার করেছিলাম। দেন হচ্ছে আমি যে কনফারেন্স এন্ড সেমিনার্স এর কথা বলছিলাম, এই দেখেন কনফারেন্স এন্ড সেমিনার্স, কোন কোন জায়গায় কোন কোন কনফারেন্স বা সেমিনার আমি অ্যাটেন্ড করছি। বড় ধরনের কিছু যদি হয়ে থাকে তাহলে আমি এখানে জিনিসগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এগুলোকে আমি গিয়েছিলাম বা আমি অনলাইনে অ্যাটেন্ড করছি, এই জিনিসগুলো আমি সার্টিফিকেট অনেক সময় থাকে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এটা আপনাদের হয় না নর্মালি তো, বা কোনো জায়গায় যদি ভিজিটেশন আপনারা যান এগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন সুন্দর করে। দেন হচ্ছে এই জিনিসটা বলছিলাম আমি একটু যাতে অন্যভাবে করে, রিসার্চ এন্ড পার্সোনাল স্কিল, যেমন আমার ডিজিটাল স্কিলস গুলো মানে সফটওয়্যার গতভাবে কি কি জিনিসে আমার স্কিলস আছে, কোয়ান্টিটিভ নলেজ এন্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হচ্ছে ম্যাটল্যাব, সিমুলিং, পিবি, ট্রিস্ট, এগুলা মানে আমি যে যে কাজ করেছিলাম। প্রোগ্রামিং স্কিল কি কি, আমার প্রোগ্রামিং স্কিল তেমন তেমন কিছু নাই, ওই জিনিসগুলো আমি এখানে লিখছি। তো এরকম আপনি কিন্তু একটু ডিফারেন্সিয়েট করতে পারেন। আন্ডার গ্রাজুয়েট প্রজেক্ট কি কি করেছেন, অনেক প্রজেক্ট করছেন, কিন্তু প্রতি সেমিস্টারে দুই একটা প্রজেক্ট থাকে কিন্তু সবারই, ছোট বড় থাকে, ওই জিনিসগুলো একটু সুন্দর করে লিখবেন। যেমন মনে করেন একটা নাম এখানে আছে, ক্যালকুলেটর, মনে করেন নাম হচ্ছে আপনি ক্যালকুলেটর রেডি করছেন, এখানে লিখবেন ডিজাইন এন্ড সিমুলেশন অফ ক্যালকুলেটর ইউজিং পাইথন। সুন্দর বানাইছেন তো আপনি ক্যালকুলেটরই, কিন্তু দেখাবেন সুন্দর করে অন্য ওয়েতে। এই হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স গুলা কিভাবে দিতে হয়, পাবলিকেশনস, এই মোটামুটি আর কি, এই জিনিসটা আপনি দেখাতে যাচ্ছিলাম, আই হোপ বুঝতে পারছেন। কমেন্ট বক্সে একজন কোয়েশ্চেন করছেন, ভাই ইরাসমাস স্কলারশিপ পাইলে কি ওয়াইফ নিয়ে আসা যাবে? ডিপেন্ড করে, যেই কোয়েশ্চেন করছেন আমি জানি আপনার মাথা কি চলছে, ইনশাল্লাহ পারবেন ভাই। ডিপেন্ড করে, ডিপেন্ড করে হচ্ছে আপনার কান্ট্রি টু কান্ট্রি। স্পেনে ওয়াইফ নিয়ে আসতে পারবেন না, ফিনল্যান্ডে ওয়াইফ নিয়ে যেতে পারবেন। মানে একটা কান্ট্রি যে একটা রিকোয়ারমেন্ট থাকে না ভিসা পাওয়ার জন্য, যে আপনি যদি আপনার ওয়াইফকে নিয়ে আসতে চান তাহলে এই এই জিনিসগুলো করতে হবে। আপনি যদি ওয়াইফ নিয়ে আসতে চান তাহলে পারবেন না, আফটার 6 মাস, আপনার 6 মাস থাকার পর অ্যাপ্লাই করতে হবে। তো ইরাসমাস এখানে কোনো ফ্যাক্ট করে না, ইরাসমাস আপনাকে এলাও করবে, কিন্তু ওই যে ভিসা পাওয়ার জন্য কান্ট্রি ওয়াইজ যে যে রিকোয়ারমেন্ট থাকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যে এই কোয়েশ্চেন করছেন ওনার নাম হচ্ছে আননোন। কি ভাই সাহস নাই নাই ভাই, আপনি ইয়ে করে বিদেশ যেতে যাচ্ছেন? যাই হোক, আর কোনো কোয়েশ্চেন আছে? প্রাইভেটলি কোয়েশ্চেন, ভাইয়া গ্রাফিক্স এর জন্য কোন কোন স্কিল বিল্ড আপ করা যায়, আর ওইটার জন্য কি ওইখান থেকে খুঁজে নিব? ওইখান থেকে বলতে আচ্ছা, ক্যাটালগ থেকে আপনি সার্চ দিতে পারেন, গ্রাফিক্স ফিল্ড রিলেটেড, গ্রাফিক্স লিখে সার্চ দিতে রিলেটেড গুলো আসবে। আসার পর আপনি ওই প্রোগ্রামে যাওয়ার পর দেখবেন যে আপনার গ্রাফিক্স রিলেটেড ওরা কি চাচ্ছে কি চাচ্ছে না, আর কম্পিউটার সায়েন্স যেহেতু আপনি ওইটা রিলেটেড হচ্ছে কিনা। সো ওই রিলেটেড আপনি যদি পেয়ে যান তাহলে হ্যাঁ। আর গ্রাফিক্স রিলেটেড আরেকটা কাজ করতে পারবেন সবাই, ওই যে অনলাইন কিছু কোর্স থাকে না বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনলাইন কোর্স, ওইগুলো আপনি করে নিতে পারেন, আপনার সিভিটা আরো একটু স্ট্রং হয়ে যাবে। ওই জায়গায় আপনি দেখাইলেন যে মনে করেন আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ডাটা সাইন্স, ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্সের কোনো প্রোগ্রামে, আপনার কিন্তু এই রিলেটেড আন্ডার গ্রাজুয়েটে তেমন কিছু করা কাজ হয় নাই, ওই জায়গাটা আপনি কিন্তু চাইলে ওই জিনিসটা রেফারেন্স করে দিলেন যে আমি এডিশনাল কোর্স করেছি ডাটা সায়েন্স রিলেটেড। আই গেস আনসার পেয়েছেন।
আচ্ছা ভাইয়া, জি। জি আমার একটা কোয়েশ্চেন ছিল যে এই আমাদের যে সার্টিফিকেট বা হলো আদার ডকুমেন্টস যেগুলো ওইগুলা কি অ্যাটাস্টেশন করানো লাগে নাকি? বিফোর অ্যাপ্লিকেশন কোনো অ্যাটেস্টেশন লাগে না। আর কোনো কোনো কিছুরই অ্যাটেস্টেশন লাগে না। একটু সেফ থাকার জন্য ভার্সিটি থেকে শিল নিয়ে নিতে পারেন, বাট নর্মালি লাগে না। আমি কোনো অ্যাটেস্টেশন ছাড়াই সবকিছু আমি অ্যাপ্লাই করেছি। যখন চান্স পেয়েছি ওরা নিজ থেকেই বলে দিবে যে অ্যাটেস্টেশন দরকার। তারপরেও যদি আপনি মোটামুটি ধরেন আপনি আজকে চান্স পেয়েছেন, তো কালকে থেকে শুরু করে দিবেন ভিসা প্রসেসিং এর জন্য। আপনি ভিসার যে যে ফার্স্ট কান্ট্রিতে আপনি যাচ্ছেন ওই কান্ট্রিতে আপনি দেখবেন কি কি রিকোয়ারমেন্ট, ওই অনুযায়ী আপনি অ্যাটাস্টেশন শুরু করে দিবেন। সো বিফোর অ্যাপ্লাই মানে কোন অ্যাপ্লিকেশনের সময় কোনো ধরনের অ্যাটাস্টেশন লাগে না। বুঝতে পারছি। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি। ভাইয়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সিভিতে দেখলাম যে ভাইয়া সবকিছুই ভাইয়া প্রোগ্রামিং রিলেটেড, কোড রিলেটেড সবকিছু। এখন ভাইয়া দেখা যাচ্ছে কি যে অনেকে ভাইয়া সিএসসি মানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে আপনার অন্য কিছুতে কোড ছাড়া যেরকম প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন অর এরকম সাবজেক্ট হ্যাঁ, হচ্ছে ডিজিটাল মার্কেটিং অর ব্র্যান্ডিং অর এরকম হতে পারে যে ডাটা অ্যানালাইসিস, এরকম আর কি, হ্যাঁ। মানে এটাতে ভাইয়া কোড নাই। সো আমি এই সিভিতে ভাইয়া আমি কিভাবে মানে দেখাবো যে আই ওয়ান্টেড টু ডু, আই ওয়ান্টেড টু অ্যাপ্লাই ইন দিস, মানে আমি হচ্ছে গিয়ে মানে প্রোগ্রামিং এ এত বেশি ধরেন মানে অনেকেই আছে নাই। ই- হ্যাঁ, তাকে না থাকার কথা। তো হ্যাঁ, মানে এটাকে কিভাবে ইমপ্রেস করবো, মানে ওদেরকে কিভাবে আসলে। হ্যাঁ। তো ডাটা ডাটা সায়েন্স বা এগুলোর জন্য তো কিছু না কিছু জানতে হয়, রাইট? জি কিছু না ভাইয়া। কিছু তো জানতে হয়। ওই রিলেটেড জিনিসগুলো এখানে অ্যাড দেখাবেন, যে ফিল্ড ওয়ার্ক বা অ্যানালাইটিক্যাল ওয়ার্ক, অ্যানালাইটিক্যাল স্কিলস, ওই জিনিসগুলা এখানে তো আমি শুধু আমার যেহেতু প্রোগ্রামিং রিলেটেড কিছু ছিল এই জন্য আমি প্রোগ্রামিং দেখাইতে পারছি। আপনার তো নাই, তাহলে আপনি কিভাবে দেখাবেন? হচ্ছে অ্যানালাইটিক্যাল ওয়ার্কস ডাটা সায়েন্স রিলেটেড কি কি জিনিস অ্যানালাইটিক্যাল ওয়ার্কে আসে, ওই জিনিসগুলো দেখাবেন। যে অপটিমাল নলেজ অ্যাবাউট স্ট্রাকচারিং দিস ডাটাস অর স্ট্রাকচারিং সামথিং লাইক। আমি তেমন কিছু জানি না, ডিপ নলেজ নাই আমার। তবে আপনি ওই জিনিসটা এরকম চিন্তা করেন যে আমি ডাটা সায়েন্সকে মানে ডাটা সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড কি কি স্কিলস থাকলে আমি আমি মোটামুটি একটা বেটার ক্যান্ডিডেট হতে পারবো, ওই জিনিসগুলো জাস্ট অ্যাড করা। আই থিঙ্ক বুঝতে পারছেন। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। কোশ্চেন আসছে ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল যে যে সিলেক্টেড কোর্সে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে ডিবেট মান এটা দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যাবে, দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি একটা বলি, কেউ অফেন্ড হবেন না। ওই মান, যে মডার্ন ইউনাইটেড নেশন, রাইট? ওইটাই তো। আপনি আইইইর সাথে যদি জড়িত থাকেন তাহলে আপনার মান করতে হবে না। মান হচ্ছে নর্মালি বিজনেস, ল, ইংলিশ, এই ডিপার্টমেন্টের জন্য আর কি নর্মালি। আর আমাদের প্রফেশনালি রিলেটেড যা যা আছে এটা হচ্ছে আইইই। সো আপনি যদি আইইইর একজন মেম্বার হয়ে থাকেন আর মনে করেন আপনি মান করছেন না, তার মানে না যে আপনি পিছিয়ে পড়ছেন, আপনি আরো অ্যাডভান্স আছেন। আপনি মানের যারা বড় বড় কনফারেন্সে যায়, যারা স্পিকার থাকে, ওদের সাথে কথা বললে দেখতে পারেন, সেম আনসারটাই পাবেন। যে মানটা নর্মালি ডেডিকেটেড টু হচ্ছে বিজনেস, ইংলিশ, ল, বিশেষ করে ল আর বিজনেসের জন্য আর কি। কারণ ওরা প্রোডাক্ট পিচ করতে হয়, প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে হয়, তর্ক বিতর্ক থাকে। সো ওই ক্ষেত্রে হচ্ছে এগুলা। বাট আপনার এডিশনাল হিসেবে যেহেতু এগুলা আছে তাহলে কোনো প্রবলেম না। প্রথম কিন্তু প্রায়োরিটি লিস্টে আপনার আইইইই যেহেতু আছেন, আইইইটা দেখবেন। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াইজ এটা এস্টাবলিশড। সো আইইইকে একটু ফোকাসে রাখবেন, কারণ এটা সবাই চিনে। যে ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন ওই ভার্সিটি চিনে, ওই হয়তো ওই ভার্সিটির কোন একটা উইংস আছে আইইই রিলেটেড। সো আপনি আইইইকে প্রথম রাখবেন আর অন্যান্য জিনিসগুলো একটু পরে পরে রাখবেন, আপনি দেখাতে পারবেন। আই গেস আনসার পেয়েছেন। কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। So we are done with the Q&A session. Thank you so much, Bhai, থ্যাংক ইউ। for sharing such invaluable knowledge and tips with us. থ্যাংক Now ইউ I'd ভাইয়া। like to request the co-advisor of IEEE Computer Society LUSB chapter, Jalal sir, for a short speech. সো ধন্যবাদ সাফাত। সো আমি আসলে বেশি কিছু বলবো না আর কি, সো অলরেডি হচ্ছে অনেক লং হয়ে গেছে। সো শুরুর দিকে জাস্ট একটা জিনিস বলতে চাই যে
ভাই যখন হচ্ছে স্কলারশিপ পান আর কি, তখন হচ্ছে ত্রিপল ডিপার্টমেন্ট থেকে একটা প্রোগ্রাম হয়েছিল। আনফরচুনেটলি এই প্রোগ্রামটা হচ্ছে মিস করে ফেলছিলাম, ক্লাস বা অন্য কিছু ঝামেলার জন্য আর কি। তো পরবর্তীতে আমার অনেক জুনিয়ররাও রিকোয়েস্ট করতেছিল যে ভাই এই প্রোগ্রামটা করা যায় কিনা, কারণ আমি হচ্ছে ফ্যাকাল্টি মেম্বারের এইটার পাশাপাশি কিন্তু আমি হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো ওই দিক থেকে হচ্ছে অনেক জুনিয়র আমাকে রিকোয়েস্ট করতেছিল ভাই এরকম কোন একটা প্রোগ্রাম করা যায় কিনা, বা ভাইকে ইনভাইট করা যায় কিনা আমাদের ক্লাবের পক্ষ থেকে। তখন হচ্ছে আমি ভাইকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই একটা আমরা চাচ্ছিলাম সেমিনার নিতে এরকম এরকম। হ্যাঁ, তখন ভাইয়ের এই কথাটা আমাকে খুব হচ্ছে ভালো লাগছিল যে হ্যাঁ আমি এই জিনিসগুলো আমি নিজেই হচ্ছে এই জানছি, so আমি এই নলেজ গুলা শেয়ার করতে চাই আর কি। সমস্যা না, তোমরা যদি ইয়ে করো আমি আমার হচ্ছে একটা সময় বের করে তোমাদের প্রোগ্রাম নিতে পারবো। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছিল যে ভাই এত ব্যস্ততার মধ্যে হচ্ছে আমাদের সময় দিচ্ছেন। আর আজকে আপনারা দেখতেই পাইছেন যে কি ভাই ফ্রেন্ডলি এবং ইন্টারেস্টিংলি আমাদের জিনিসগুলো তুলে ধরছেন, এবং অনেস্টলি আমি অনেক কিছু হচ্ছে জানতে পারছি যেগুলো আগে হচ্ছে জানি নাই বা জানা ছিল না আর কি। তো আশা করতেছি এগুলো কাজে লাগাই আমি এবং আমরা সবাই সামনে অ্যাপ্লাই করবো, এগুলো আমাদের কাজে লাগবে আর কি। সবাইকে আবারও ধন্যবাদ আপনার অনেক থ্যাংক ইউ, মূল্যবান সময় দেওয়ার জন্য। এই ছিল থ্যাংক ইউ, আর কি। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে প্রোগ্রামে এসে কারণ নর্মালি কিন্তু অনলাইন প্রোগ্রাম বোরিং সেশন হয়, আমি জানি আজকে কিন্তু অনেক বোরিং হয়েছে। চেষ্টা করেছি আর কি ইন্টারেক্টিভ রাখার জন্য। আর আশা করি মোটামুটি একটা ওভারভিউ চলে আসছে। এখন যাদের সিজিপিএ কমও আছে বা বেশিও আছে, সবাই মিলে কিন্তু অ্যাপ্লাই করেন, লিস্ট ট্রাই করেন। একটি নিজের রিলিফ লাগবে যে আমি অ্যাপ্লাই করেছি, কিছু একটা করতে পেরেছি। আর ধন্যবাদ জানাচ্ছি আবারও প্রোগ্রামটি আয়োজন করার জন্য। এবং জালাল ভাই বা স্যার, স্যার যেহেতু স্যার স্যার তো ভাই 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 বললেই ভালো লাগে আর কি। তো ধন্যবাদ। এবং স্যার আমার ওয়ান অফ দা মানে খুবই একজন ফেভারিট একজন স্যার। উনি আমার জন্য খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, যেটা আমি খুবই পছন্দ করেছি। তো ওনাকে অনেক ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, হোস্টকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং পরিচালনা করার জন্য। আর অডিয়েন্স যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক আনোয়ার শিকদার এই প্রোগ্রাম থেকে আপাতত জন্য লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম। Bhai, we have something for you. Please ওকে, ওকে, wait for ওকে, 2 minutes. ওকে। So, as we near the conclusion of this wonderful session, we would like to express our heartfelt gratitude to Tarek Bhai for taking the time to enlighten us today. His insights have been truly invaluable, and we are grateful for the knowledge shared. On behalf of the IEEE Computer Society LUSB chapter, it's an honor to present you with a virtual crest as a token of our appreciation for your outstanding contribution. I would kindly request Saqib Afsar, the chair of IEEE Computer Society LUSB chapter, to present the virtual crest to Tarek Bhai on behalf of all of us. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ তারেক আনোয়ার ভাই, আপনি এত বিজি স্কেজুলের মধ্যে আমাদের সেশন নেওয়ার জন্য। হোপফুলি আমরা অনেকেই অনেক কিছু জানতে পারছি, আর আমার নিজের অনেক কোয়েরি ছিল আজকে ক্লিয়ার হয়েছে। এন্ড হোপফুলি আমরা সবাই ট্রাই করবো ইরাসমাস মান্ডাস এন্ড আর ফার্দার স্কলারশিপ যেগুলো আছে ওগুলো অ্যাপ্লাই করার, আর আপনার সাথে কানেক্টেড থাকার ট্রাই করবো ইনশাল্লাহ। And ইনশাআল্লাহ। it is a small token of appreciation from us for conducting this great session. আর এইটা আপনি যেমন বলছেন একটুকুই বোরিং ছিল না, অনেক ইন্টারেক্টিভ, অনেক ফান, অনেক ফানতে আপনি প্রেজেন্ট করেছেন। সো দিস ইজ ইট। হোপফুলি স্ক্রিন আমার শেয়ার হয়েছে আই গেস। হ্যাঁ, 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 হ্যাঁ। Yes. থ্যাংক ইউ, Can we have a থ্যাংক round ইউ, of applause, a virtual appreciation from everyone? থ্যাংক ইউ, Um, থ্যাংক okay. এটা কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কিন্তু অনেক ভালো জিনিস। Sure ভাই, আমি তাহলে আপনাকে আমরা কাবের পক্ষ থেকে এটা মেল করে দিব, এন্ড হোপফুলি হ্যাঁ, এটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ইনশাআল্লাহ। अगेन ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। So thank you so much everyone for your participations and making this event a successful. Let's stay connected for more such insights events in the future. Goodbye everyone. গুড বাই। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই।